এই যে নাম্বারগুলো বলছি এবং ভিডিও এগুলো দেখে যদি এই জিনিসটাকে একটু রিভাইজ করে নাও বা আমি বলবো যে প্র্যাকটিস করে নাও, তাহলে এটা ভীষণ হেল্পফুল হবে। যারা বোঝো তারাও করতে পারো আর কি। কাইন্ড অফ এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট হবে অ্যাজ এ ডিজাইনার। হ্যাঁ, আমি কাইন্ড অফ এই কোর্সটাকে একটু ভিন্ন আঙ্গিকে এবার অ্যাপ্রোচ নিচ্ছি। যে ওই তোমাদের একটা কথা বলেছিলাম যে সেশনাল কোর্স থাকলে ভালো হতো জিওটেকে। তো আমি কাইন্ড অফ সেমাই সেশনাল অথবা সেমি মানে অর্ধেক আধা আধি অথবা কোয়াজি কাছাকাছি, হ্যাঁ, কোয়াজি সেশনাল জিনিস নিয়ে আসছে এর মধ্যে। হ্যাঁ, তোমার টেপ পাবা আস্তে আস্তে এক সময় যে একটা মডেল চিন্তা করছি, সেই ক্যালকুলেশনস গুলোকে একটা বিল্ডিং কিন্তু চিন্তা করে আমরা ওখান থেকে আগাচ্ছি, খেয়াল করো। ওই মডেলটাকে আমরা বারবার ব্যবহার করবো, তাহলে আমাদের সুবিধা হবে। মানে প্রত্যেকবারই আমাদের ক্যালকুলেশন শুরু থেকে আসতে হবে না। হ্যাঁ, 100 কিপের একটা মডেল আছে আমাদের। 100 কিপ হচ্ছে কলামের লোড আর বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 4 KSF। এখন আমরা একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচে গেলাম যে একটা 20 ফিট বাই 20 ফিট স্প্যানের একটা রেগুলার শেপের বিল্ডিং এর কর্নার কলমেই আসে 180 কিপ, ইন্টেরিয়রে দেখলাম আমরা প্রায় 700 কিপ। এটা 6 তলা বিল্ডিং এ, কিন্তু জাস্ট 6 তলা। 6 তলা বিল্ডিং এখন কিন্তু খুব ছোট ছোট জমি ছাড়া হয় না। একটু বড় 7-8 কাঠা মানে জমি হলেই আমাদের দেখা যায় 10-12 তলার দিকে চলে যাচ্ছে, সবাই ভার্টিক্যাল এক্সটেনশনে চলে যাচ্ছে, বিকজ আমাদের নতুন বিল্ডিং রেগুলেশন সিস্টেম এটা অ্যালাউ করছে আর কি। এটাও আমি বলবো যে বিউটি অফ দ্য মানে, অথবা আমি বলবো ইমপ্রুভমেন্ট অফ আওয়ার সিস্টেম আর কি। আগে যেটা 6 তলাতে স্টিক করে রাখতো আর কি। অবশ্যই খুবই লো রাইজ বিল্ডিং পরিবেশের জন্য অনেক ভালো। খুব উন্নত বিশ্ব তারা করে কি ট্রি লাইন বরাবর রাখে, মানে বিল্ডিং গুলোকে এর উপর উঠতে দেয় না। এখন হয়েছে কি ওনার ওই সমস্ত দেশে তারা ওভারঅল আরবান প্ল্যানিং করেছে অনেক আগে থেকে চিন্তা করে আর কি, যেটা আমাদের এখানে মোটেও হয়নি আর কি। তারা কিন্তু প্রায় 50 বছর 100 বছর আগে থেকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে করেছে এবং ট্রি লাইন বরাবর গাছ রাখে। তাদের জনসংখ্যাও পরিমিত, সেটাও প্ল্যান্ড অনেক। হ্যাঁ, মানে খুবই এডুকেটেড কান্ট্রি আমাদের দেশে। এখন আমরা গত 10, 20, 30 বছর ধরে দেখছি একটা সন্তান দুটো সন্তান, বাট জেনারেলি 5-6 জন তো খুব কমন। আমাদের ফ্যামিলিতে আমরা 6 ভাই বোন ছিলাম। আমার ফ্যামিলিতে ব্যক্তিগতভাবে এখন 2 জন সন্তান। এর পরের জেনারেশন গুলো তাই হচ্ছে। তো বেসিক্যালি এই ড্রপটা হচ্ছে এখন, পপুলেশন গ্রোথের ইয়েটা কিন্তু এখন অনেক কমে আসছে, অনেক অনেক কমে আসছে। তো এটার সাথে তো রিলেটেড আসলে বিল্ডিং কত তলা হবে। হ্যাঁ, মানে মোটা দাগে বলতে গেলে তুমি খুঁজে পাবা না, বাট তুমি ইউ গো টু দ্য চেইন অফ দ্য সিস্টেম, ইউল ফাইন্ড দ্যাট পপুলেশন ইজ দ্য মেজর ড্রাইভিং ফোর্স। আমি বলবো না, আমার কাছে মনে হয় পপুলেশন ইজ দ্য মেজর প্রবলেম ইন আর্থ নাও আর কি। এই পৃথিবীর 700 বিলিয়ন লোক, 7 বিলিয়ন লোককে তুমি 2 বিলিয়ন করে ফেলো। our resource is limited, হিউম্যান রিসোর্সের কথা বলছি না, ওভারঅল রিসোর্স, ইকোনমিক রিসোর্স, বাট আওয়ার ওয়ান্ট ডিমান্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটার মেজর ড্রাইভিং ফ্যাক্টর হচ্ছে পপুলেশন আর কি। আরো একটা আছে যে হিউম্যান নেচার ইজ লাইক দ্যাট আর কি। তুমি আজকে যেটা চাও কালকে সেখান থেকে তোমার একটা বাড়তি ইয়েতে যেতে, দিস ইজ দ্য ল অফ ইকোনমিক্স। এ হতেই হবে সাপ্লাই ডিমান্ডের ইয়েতে, যে লোক সংখ্যা না বাড়ুক, তুমি আজকে যে অবস্থানে আছো কালকে দেখবা তুমি চাবা এর চেয়ে বেটার। ইটস অলওয়েজ দিস ইজ দ্য প্রবলেম অফ ইকোনমি। আমি প্রবলেম বলি অথবা মেজর ডাইনামিজম অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের সত্যই এটা, তুমি ওইটাতে আর খুশি থাকবা না। ইউ হ্যাভ টু গো ফার্দার, ইউল গো ফার্দার, ইউল গো ফার্দার। এনিওয়ে, তো 100 কিপের একটা মডেল গেল। এখন আমরা 720 কিপের একটা মডেল চিন্তা করছি, রেগুলার একটা বিল্ডিং 6 তলা। ওকে, এখন যদি সেটা 20 তলা হয়, দেখলাম আমরা অনেক বড় লোড চলে আসলো। ইন্টারমিডিয়েট হলে সেটা আমরা দিয়ে আজকে শুরু করব। প্লাস এই লোডের সাথে সাথে যে স্ট্রেস হয়, স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়, সেটারও একটা প্রেক্ষিত আমরা তৈরি করেছি লাস্ট ক্লাসে। সেখানে আমরা যাওয়ার আগে একটু ইন্টারমিডিয়েট টাইপের একটা বিল্ডিং এর জন্য লোড কত আসতে পারে আমরা একটু দেখি। 720 কিপ যে ফোর্সটা ছিল বা যে ইন্টেরিয়র কলামের লোড ছিল, সেই প্রেক্ষাপটে আমরা ফুটিং বসিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে 13.5 আমি নাম্বারগুলো বলছি কিন্তু ক্লাস রিভিউ করার পরে, যাতে রিয়েলাইজেশনটা আসে আমাদের। আমি ওই যে সেমি সেশনাল নিয়ে আসি জিনিসটাকে। হ্যাঁ, যে আমি আমার কলাম টু কলাম স্পেসিং হচ্ছে 20। আমি এখনো কোনো ইয়েতে যাইনি, তবে আমার মনে হয় রেকর্ডিং দিয়ে দেওয়াটা বেশি জরুরি। সবকিছু স্টার্ট করে দিই, প্রেজেন্টেশনে চলে যাই। পড়াজ কিছু বলতে চাচ্ছিল বোধহয়, এটাই বলছিলাম। হ্যাঁ, যে স্যার ইয়েটা দিতে না পড়াজ।
জি স্যার। এটা আরো শুরুতে দিলে আরো ভালো হতো, আমি এরপর থেকে তাই করবো আর শুরু থেকে। ওকে, তাহলে আবার গল্পে চলে আসি আমাদের। সে গল্পের যে মডেল ছিল আমাদের, সেই মডেল হচ্ছে যে একটা 6 তলা বিল্ডিং, 20 ফিট স্প্যান। লোডিং গুলো নিয়ে আমরা অলরেডি অনেক আলাপ করেছি, যে এক একটা ফ্লোরে আসছিল প্রায় 30 ফিট করে, কর্নার কলামে 6টা ফ্লোরে, তাহলে 180 ফিট। তাহলে এজের কলামে ডাবল, 180 জায়গায়। তোমরা কিন্তু যারা এইটাতে পিছিয়ে আছো তারা কিন্তু অবশ্যই এটাকে আগিয়ে নিও। আহ অসম্ভব উপকৃত হবে তোমরা ভবিষ্যতে, হ্যাঁ। খুব ভালো হবে, এবং জিনিসটা কিন্তু মোটেই খুব কঠিন না। জাস্ট মেক সাম ডিসকাশন, ইউল গেট ইট দেয়ার। ফোর্স ডিভাইডেড বাই তোমার প্রেশার, সেখান থেকে এরিয়া পাচ্ছ, সেই ইকুয়েশনগুলো ঝালাই করে নাও। সেই এরিয়াকে রুট করছি, যেহেতু স্কোয়ার ধরছি, দ্যাটস ইট। তো সেই প্রেক্ষাপটে 720 কিপ লোডের জন্য আমরা 13.5 টাইপের ফুটিং পেলাম। তাহলে 13.5 ফুটিং, আমি দেখো খেয়াল করো আমাদের যে ইয়েটা ছিল, প্রেক্ষাপটটা ছিল, স্পেসিং ছিল আমাদের 20 ফিট। 13.5 আমি সিম্পল করে ধরি 14 তাহলে এই থেকে 7 ফিট 7 ফিট গেলাম, এই থেকে 7 ফিট 7 ফিট গেলাম। স্টিল আমার কিন্তু গ্যাপ আছে, কত 6 ফিটের মতো গ্যাপ আছে না এখানে? আমি সেন্টার থেকে 13.5কে সিম্পল করে হিসাব করলাম আর কি, মুখে মুখে। তো 6 ফিটের গ্যাপ আছে, অসুবিধা নেই কিন্তু, হ্যাঁ, ইটস ওকে। তাহলে 6 স্টোরি, নাম্বার অফ স্টোরি ছিল আমাদের 6। লোডিং কন্ডিশন আমরা অকুপেন্সি সবকিছু ধরে পি ম্যাক্স, পি ম্যাক্স ইন্টেরিয়র কলামে পেলাম আমরা 720 কিপ। বি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা অ্যাবাউট 13.5 ফিট। আমরা এটাও দেখেছি যে একেবারে স্কোয়ার ফুটিং না হয়ে অন্য টাইপের হতে পারে, সেটা তো আমরা এখন যাচ্ছি না। আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার পাবো আমরা, কম্বাইন করা ফুটিং, বিভিন্ন শেপ হওয়া, ম্যাট হওয়া, পাইলে যাওয়া, হ্যাঁ। তো সেই পথগুলো যেন আমাদের ইজিয়ার হয়, সেই জন্য এই ডিসকাশনগুলো আমরা এই একটা প্রথম যে পয়েন্ট ছিল আমাদের, যে আমরা কি জন্য সাবসারফেস এক্সপ্লোরেশন করব, টু সিলেক্ট দ্য টাইপ অ্যান্ড ডেপথ অফ ফাউন্ডেশন, এই কথাটার মধ্যে ঢোকার জন্য, হ্যাঁ। সিলেকশন অফ, আমি একটু শর্ট করে লিখি, ফাউন্ডেশন সিস্টেম এফএস, ফ্যাক্টর সেফটি না কিন্তু এটা, হ্যাঁ। কোন ফাউন্ডেশন সিস্টেমে যাব, এটা এটা খুব বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই 4th ইয়ার স্টেজে। তারপরে যে তোমরা যখন লার্ন করে যাবে, তখন দ্যাট উইল বি এ ম্যাটার অফ জাস্ট চর্চা, আর কিছু না। তো এখন এইভাবে আরো পারপাস আছে, সেকেন্ড পারপাসে যাব, থার্ড পারপাসে যাব। আমরা দেখবো যে আমাদের আগে 341 এর নলেজ, 203 কি খুব ফান্ডামেন্টাল নলেজ সেডিমেন্টের, সেইগুলো সব একসাথে আমাদের এখানে কাজ করবে। যেমন আমরা লাস্ট ক্লাসে যেই পর্যায়ে ছিলাম, যে লোড দিলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন যে হয়, সেখানে সেডিমেন্টের নলেজগুলো আমাদের কাজে লাগছে, যে লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় কিভাবে 2:1 এবং সেটা স্ট্রেস আমরা দেখেছিলাম। যে সেখানে যাবো, আমরা সেখানে ব্যাক করবো, সেখান থেকে আগে আগাবো। তার আগে এইখানে আমি একটু রিভিউ করে নিচ্ছি যেটা, এবং আমরা দেখলাম যে ওকে, কোয়াইট ওকে, ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করে নিই, যেটা বারবারই তোমাদের আমি ভিডিওতে দেখলাম যে আমি বলেছি, যে জেনারেলি বলছি আমরা, জেনারেলি সচরাচর মোটা দাগে কর্নার কলামের লোড এজের কলামের চেয়ে কম হয়, আবার এজের কলামের লোড ইন্টেরিয়র কলামের চেয়ে কম হয় লোড ক্যাচমেন্ট অনুপাতে। এটা জেনারেলি বলেছি বারবার, না ব্যতিক্রম বলতে পারবা তোমার কর্নার কলামের লোড ভেতরের কলামের চেয়ে বেশি হতে পারে কি? যেহেতু জেনারেলি বলেছি, হতে পারে নিশ্চয়ই, তাই না? ইন্ডাস্ট্রি হলে যদি মেশিনারিজ থাকে। হ্যাঁ, ঠিক আছে। যে ওই কোনাটাতে আমি মেশিনারিজ রাখলাম, অন্য জায়গায় আমি সে ডাইনিং রুম করলাম, হোয়াট এভার, ওয়ার্কারদের কাটিং একটা সেকশন করলাম, বা হোয়াট এভার সেকশন করলাম, আর এই জায়গাটা হেভি মেশিনারিজ থাকলো প্রত্যেকটা ফ্লোরেই। তখন দেখা যাবে হয়তো, হ্যাঁ, এটা গুড এক্সাম্পল। সচরাচর হয় না এরকম, বাট হতে পারে কিন্তু এক্সেপশনাল। স্ট্যাগার্ড বিল্ডিং হলে হতে পারে না, একটা বিল্ডিং আছে এরকম, এটা আমি সাইড থেকে দেখছি, বিল্ডিংটার প্ল্যান্ট আছে এরকম। বিল্ডিংটার এই পোর্শনটা হচ্ছে ধরো 10 তলা, এই পোর্শনটা হচ্ছে সে ধরো 8 তলা। স্ট্যাগার্ড বিল্ডিং, বুঝতে পারছো জিনিসটা? হয় কিন্তু অনেক বিল্ডিং আছে আমাদের, আমাদের পরিবাগে প্রিয় প্রাঙ্গণের বিল্ডিং আছে একটা স্ট্যাগার্ড বিল্ডিং, হ্যাঁ। তো তখন স্ট্যাগার্ড বিল্ডিং এ এই কলামের যে লোডটা হবে, সেটা ভেতরের এই কলামের লোডের চেয়ে বেশি হতে পারে না?
এই কলামের ক্যাচমেন্ট এরিয়া বেশি কিন্তু তালা তো কম Yes, sir. এদিকের Yes, কলামে, sir. কিন্তু এটা কিন্তু অতিরঞ্জিত করে বলছি, মানে এক্সেপশনাল কেসে। হ্যাঁ, তুমি যদি কক্সবাজার বেড়াতে যাও তাহলে কি জানি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল একদম ইয়ের পাশে, সিগাল বসে, সিগাল, রাইট? হ্যাঁ, তো ওই ধরনের একটা কনভেনশন হল আছে না, সে ধরো ড্রাইভওয়ে আছে, এখান দিয়ে ড্রাইভওয়ে আছে, এইটা পোর্চের মতো করেছে, সেখানে কনভেনশন হল করেছে। মেইন বিল্ডিং এর যে ফিচার সেটা হচ্ছে এটাকে জাস্ট এনসার্কেল করে আছে আর কি। হ্যাঁ, তো ড্রাইভওয়ে দিয়ে চলে গেলে এদিকে গার্ডেন, এখানে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আহ, একটা একতলাতে যদি অনেক বড় স্প্যান হয়, অনেক বড় স্প্যান যদি হয়, সে ধরো 60 ফিট স্প্যান, সেটার একতলাতে কলামে যে লোড আসবে, যদি স্প্যান 10 ফিট হয় এবং 3 তলা বিল্ডিং, তার চেয়ে কম লোড আসবে না? খেয়াল করো, আমরা এই কথাগুলো কিন্তু বলে নিয়েছিলাম যে কি কি বিষয়ের উপরে তোমরা দেখবে রিভিউ করলে এগুলো পাবা। লোড ডিপেন্ড করবে অকুপেন্সি টাইপ, নাম্বার অফ স্টোরি এবং ক্যাচমেন্ট এরিয়া, তাই না? ক্যাচমেন্ট এরিয়া কোথেকে আসে, স্প্যান কতটুকু, তার উপর ডিপেন্ড করবে না ক্যাচমেন্ট এরিয়া? দ্যাট মিনস কলাম টু কলাম ডিস্টেন্স গুলো কেমন, হ্যাঁ, তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের কেমন লোড আসবে, ক্যাচমেন্ট এরিয়া কেমন হবে আর কি। কলাম এখানে আছে, কলাম এখানে আছে, আর ভেতরে কলামগুলো এইভাবে আছে। এটা ওপেন স্পেস রাখলাম আমরা কাজের সুবিধার জন্য, বা যে কোনো পারপাজে আর কি। তখন এই কলামগুলোতে লোড চলে আসবে এই ভেতরের কলামের চেয়ে বেশি, নয় কি? জি স্যার। এই দুটো কলামে, তো দোজ আর এক্সেপশন। জেনারেলি কর্নার কলামের লোড সবচেয়ে কম, এজের Yes, sir. কলামে আরেকটু বেশি, এবং ইন্টেরিয়র কলামে আরেকটু বেশি। এবং যদি খুব রেগুলার স্ট্রাকচার হয় তাহলে কর্নার কলামের লোডের ডাবল হচ্ছে এজের কলামের লোডের ডাবল হচ্ছে ইন্টেরিয়র কলামের। এই জিনিসগুলো কিন্তু আমাদের, ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন সেকশনে কাজ করছো, স্ট্রাকচার, জিওটেক, বোথ কেসে কিন্তু আমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আমাদের আগাতে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখন যদি আমরা বলছিলাম লাস্ট ক্লাসে রিভিউ সেশন ইয়েতে যে আমরা মোটামুটি ভালো সয়েল, 5-6 তলা বিল্ডিং, 13.5 ফুটিং ওকে হয়ে গেল। 20 তলা বিল্ডিং, আমরা যে 20 তলা বিল্ডিং এর ক্ষেত্রে দেখলাম যে আমাদের ইয়ে হচ্ছে না, যে বি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম বোধ হয় আলটিমেটলি রুট ওভার ওই ফ্যাক্টরটা আসবে এসে 21/21 এরকম কিছু পাচ্ছি না আমাকে। হ্যাঁ, তোমার গেলে রিভিউ পাবা, আমি আপলোড করে দিব আজকে এটা। এখন আমাদের সিস্টেমটা ছিল এরকম যে 20 ফিট হচ্ছে স্প্যান, তাহলে 21, তাহলে এটা তো ইম্পসিবল, ওভারল্যাপ করে যাচ্ছে একটা ফুটিং আর কি, তাহলে এটা হবে না, ফিজিবল ফাউন্ডেশন হবে না আর কি, কাইন্ড অফ ইম্পসিবল আর কি করা। ইভেন যদি সমানও হয়, ইভেন যদি তার চেয়ে কমও হয়, আমরা দেখি সেই সময়টা প্র্যাকটিস, তাও দেখা যায় যে আমরা ফাউন্ডেশন সিস্টেমটা খুব ভালো হয় না আমরা যদি করতে চাই, তখন স্ট্রেস ওভারল্যাপিং হয়। তখন ফাউন্ডেশন স্ট্রেসটা কেমন করে জেনারেট করে সেটা অলরেডি আমাদের 341-এ করা আছে, আমরা একটু ওই ডিভিশনে গেছিলাম, সেখানে আমি যাচ্ছি আবার। বাট একটা কেস পেলাম আমরা 720 কিপ ফোর্স, 720 কিপ লোড, সেই ক্ষেত্রে সুন্দর ফুটিং হয়ে যাচ্ছিল, 13.5 গ্যাপ থাকছিল 6 ফিট। আরেকটা ক্ষেত্রে গেলাম আমরা 2400 কিপ লোড, 20 তলা, তখন আমরা দেখলাম ফুটিং এর সাইজ এই ধরনের। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি ফর জেনারেল পারপাস, কঠিন লাগছে না তো? মানে নাম্বারগুলো ভরভর করে বেরোয় আসতেছে কি করে আমার মুখ থেকে, এটা কিন্তু ভিডিওটা দেখলে বুঝবা। সেখানে আবার যে অঙ্কগুলো দিনে দিনে যে করবা, আমি আমি খুব দুর্বল স্টুডেন্ট যারা, তাদের জন্য বলছি আর কি। ওভারঅল তোমাদের কি ফিলিংস, অসুবিধা হচ্ছে ওভারঅল? না, স্যার। ভিডিওটা থাকলে ভালো হবে, এটা আমি বুঝতে পারি, একবার ভিডিওটা দেখে নিলে ভালো হবে আর কি এতে। আর ওটা ছাড়াও এমনিও খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, তোমরা বাই নাও কিন্তু বিম ডিজাইন এটা সেটা আরসিসির বিভিন্ন ইয়ে অঙ্কগুলো কিছু কিছু প্রেক্ষিত মুখে মুখে করতে হয়, সবই একদম একটা অঙ্ক পাবো, সূত্র বসাবো, সলভ করবো এরকম না, কিন্তু ওটাই করছি আমরা মুখে মুখে আর কি, একটু মুখে মুখে করার বিষয়টা আসতে হবে আর কি, কম্পিটিশন। আমি পজিটিভলি নিয়ে আগাচ্ছি আবার, ঠিক আছে? তাই না? হ্যালো, আমি রেসপন্স পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? জি স্যার, পজিটিভই স্যার। Positive ধরবো? আচ্ছা, তাহলে 2400 কিপের জন্য একটা ইয়ে পেলাম, 20 তলা বিল্ডিং। আমরা যদি আরেকটা বিল্ডিং চিন্তা করি ইন্টারমিডিয়েট, সে ধরো নাম্বার অফ স্টোরি হচ্ছে 14 তলা,
তখন আমরা পি ম্যাক্স পাবো। দেখো that means এই কেসে আমাদের ফুটিং হচ্ছে না, তাহলে উই গো ফর ম্যাট অর গো ফর পাইল, তাই না? ওই এতে আসছে কিন্তু আমরা, হ্যাঁ, পি ম্যাক্স ইকুয়ালস টু ভেতরেরটার জন্য আমরা 30 কিপ করে ধরছিলাম এক একটা ফ্লোরে, এই ধরছিলাম মানে হিসাব করে পেয়েছিলাম আমরা 30 কিপ ইন্টু 20 তলা না, তাহলে 30 গুণ 600, এই যে ভুল করছি, আবার একটু ভুল করছি, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, এখানে ভুল হচ্ছে একটু, 120 কি পার ফ্লোরে পাচ্ছিলাম, কিন্তু 30 কি পাচ্ছিলাম কর্নার কলামে ওই রেগুলার গ্রিডে, হ্যাঁ। তাহলে এই যে হচ্ছে আমার 60 আর ইন্টেরিয়র হচ্ছে 120 কি পার ফ্লোরে, আমার ফ্লোর হচ্ছে 20টা, তাহলে 2400 দেখো মেলে, ফ্লোর হচ্ছে 6টা, তাহলে 720 দেখো মেলে। আর এখন আমরা নিচ্ছি ফ্লোর কয়টা, 14টা, তাহলে 14 দুগুণে 14 12 কত হয় দেখো না একটু, 120 গুণ 14, তোমার একটু ক্যালকুলেটর রাখবা। স্যার এটা হচ্ছে 1680। আচ্ছা 1680 ফিট। তাই যদি হয় তাহলে আমার বি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু কত আছে, এই পার্টটা একটু একবার দেখাই সবার জন্য জাস্ট, হ্যাঁ, স্পেশালি আমাদের যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা ক্লাসিক্যালি চাবো যে আমাদের আমরা যে প্রেশার অ্যাপ্লাই করব, জাস্ট আবার একটু রিভিউ হয়ে যাক, সমস্যা নেই। আমরা অলওয়েজ ক্লাসিক্যালি চাবো যে যেই প্রেশারটা আমরা অ্যাপ্লাই করব, এই যে ম্যাক্সিমাম প্রেশার যেটা আমরা দেবো ফুটিংয়ে, সেটা যেন আমার সাপ্লাই মাটির যে অ্যালাউ করবো যতটুকু তার বেশি কখনোই না হয়, হ্যাঁ। তো সেখানে আমার ম্যাক্সিমাম প্রেশার ম্যাক্সিমাম লোড থেকে আসবে, সেটা 1680 ডিভাইডেড বাই বলো এরিয়া, তাই না? অথবা আমি আমি যদি আবার সূত্র দিয়ে ইয়ে করি, পি ম্যাক্স আসতেছে আমার বড় পি ম্যাক্স, এটা কিন্তু প্রেশার ম্যাক্স, এটা হচ্ছে লোডের ম্যাক্স, বড় পি ম্যাক্স ডিভাইডেড বাই এরিয়া ফাউন্ডেশন, সেটাই আমার হবে আমার ম্যাক্সিমাম প্রেশার ইকুয়ালস টু যেন অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটির চেয়ে বেশি না হয়, আমরা যেটা 4 কেসে চিন্তা করছি। তাহলে আমরা অটোমেটিক পেয়ে যাই এএফ ইকুয়ালস টু পি ম্যাক্স বাই পি ম্যাক্স আমরা পেয়ে যাচ্ছি 1680 ডিভাইডেড বাই বলো 4। এখন এএফ কে আমরা চিন্তা করছি স্কোয়ার, দ্যাট কুড বি বি ইন্টু এল, তাহলে বি ইন্টু এল মানে হচ্ছে বি ইন্টু বি, তাহলে বি ইন্টু বি ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এইটা, বলো তো কত, 1680 বাই 4, স্যার 420। 420। তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, তাহলে বি সমান হবে রুট রুট ওভার 420, এই তো 20.5। সেটাই আমরা বারবার করছিলাম যে ফুটিং এর একটা সাইজ যদি স্কোয়ার ধরি ইকুয়ালস টু রুট ওভার ওই সেই 1680, which is basically P max, তুমি সূত্র পেয়ে যেতে পারো এইভাবে, P max divided by Q allowable, তাই না? 1680 ভেবে সেটা পেচ্ছে আমরা 420 তার রুট, ব্যাস ঠিক আছে। এটা বেসিক্যালি এখান থেকে আসতেছে, একবারে করবা এটা, তাহলে আমার চলে আসে কত বলো, 420 এর রুট 20.5। 20.5 বাই 20, সেক্ষেত্রে আমার কি করছে, ওভারল্যাপ করছে না, জি স্যার। তাই না? কারণ আমার আমার কলাম টু কলাম ডিসটেন্স হচ্ছে 20। আচ্ছা আমি এখন একটা 12 তলা চিন্তা করি, খুব খুব শর্ট করে 12 তলাতে চলে আসি, তোমরা সরাসরি লিনিয়ার ভাবে এখান থেকে আমরা করে ফেলি, বি ইকুয়ালস টু নাম্বার স্টেজ হচ্ছে 12, তাহলে পি ম্যাক্স ইকুয়ালস টু 120 গুণ 12
1440 ফিট, জি স্যার। তাহলে বি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু রুট ওভার 1440 ডিভাইডেড বাই 4। স্যার এটা আসলে 18.97 19 7 approximately 19 feet। তাহলে আমরা কি করতে পারি যে একটা কলাম তাহলে এখানে 9.5 ফিট দিলাম বাই 9.5, তাহলে হলো 19 ফিট। এখানেও 9.5 বা 9.5 দিলাম। থিওরিটিক্যালি আমি খুব খুশি হয়ে গেলাম, হ্যাঁ, কিন্তু এটা করা যাবে না। আমি ওটাই করতে চাচ্ছি আর কি, যে চমৎকার, বাস দুটো আমার হয়ে গেল ফুটিং এর জায়গায় আমরা ইন্ডিভিজুয়াল ফুট, কিন্তু এইটা করা যাচ্ছে না, যাবে না। কারণ ভেরি ক্লোজ টু যখন হয় তখন তাদের স্ট্রেস ওভারল্যাপিং হয়, সেটা আমরা একটু লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, একটা পর্যায়ে গেছিলাম আর কি, হ্যাঁ। তাহলে আমার যদি একটা ফুটিং এখানে থাকে এইভাবে, আরেকটা ফুটিং যদি এখানে থাকে, খুব কাছাকাছি যদি হয়ে যায়, তখন ফাইন, এটা অ্যালাউ করছে বিয়ারিং ক্যাপাসিটি। কিন্তু আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা মনে আছে, গত ক্লাসে আমরা বেশ গল্প করেই করলাম 2:1, 2:1 না, এটা খুব সিম্পলিস্টিক একটা অ্যাপ্রোচ। এখানে তাহলে এই 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 কলামের জন্য হয়ে যাচ্ছে আমার ঠিক সেম জিনিসটা। তখন এই স্ট্রেস আর এই স্ট্রেস ওভারল্যাপ করে স্ট্রেসটা বেড়ে যাবে আমার। যখনই আমরা এখানে দেখছি স্ট্রেস, তখনই পাচ্ছি যে যতটুকু আমাদের অ্যাপ্লাই করছি সেটা যেন তার সাপ্লাইয়ের সমান হয়, হুইচ ইজ কিউ অ্যালাউবলের সমান হয়, বেশি না হয়। একটা ইন্ডিভিজুয়াল ফুটিংয়ে এটা এরপরে কমতেই থাকছে, তাই না? আমরা পেলাম লাস্ট ক্লাসে যে একদম ফাউন্ডেশন লেভেলে পেয়েছিলাম আমরা 0.111 KSF। একদম ফাউন্ডেশন লেভেলে আমি ভুল বলেছি, আমি একটু উইথড্র করি। আমার একদম ফাউন্ডেশন লেভেলে আমার যতটুকু সে নিতে পারে ততটুকুই পেয়েছিলাম আমরা 4 KSF। তারপরে 20 ফিট নিচে যে আমরা পেয়েছিলাম এরকম, আমি ওটা রিভিউ করছি আবার, ডোন্ট ওয়ারি, আমি এখন রিভিউ করবো আবার। আবার 500 ফিট নিচে যে আমরা পেয়েছিলাম অনেক কম, 0.00369 এরকম আর কি পেয়েছে, হ্যাঁ। তো আমি একটু ওই ওই যেহেতু সেমি সেশনের মতো করছি আমি, নাম্বার আমার মনে থাকলে মাশাআল্লাহ আমি অনেক করতে পারতাম আরো। আমাকে একটু দেখে নিতে হয়েছে, যে কারণে আমি এত ডিটেইল বলতে পারছি নাম্বারগুলোকে, হ্যাঁ। এবং এই নাম্বারগুলো, এই মডেলটা আমি খুব সম্ভবত আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এইভাবে একটু ক্লাসটা আগাচ্ছি। ওই যে সেমি সেশনালকে নিয়ে সেটা আমি ফিল করেছি বিভিন্ন সময়। তাতে করে হবে কি, আমাদের হয়তো ক্লাসের সংখ্যা একটা দুটা বাড়াতে হতে পারে, আমি সেটা করব, আমি সেটাকে এনকারেজ করব। বাট ইউ উইল গেট টু এ পয়েন্ট, আই বিলিভ ইট, হ্যাঁ। ইট উইল বি ওয়ার্থ আর কি, ইন এ সেন্স। আর পরে একটা সময় যে আমরা এগুলো সাজেশন করে যদি 441 এর জন্য একটা অপশনাল সেশনাল কোর্স আনতে পারি, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। যারা বেশি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আরো ইনডেপথ জানতে চাও তার জন্য খুব হেল্পফুল হবে, দ্যাট কুড বি অপশনাল, হ্যাঁ। তাহলে যেটা দাঁড়াচ্ছে এখন যে আমরা 4 KSF মেনটেন করলাম এখানে, এরপরে স্ট্রেস আরো কমতে থাকবে, কাজে অসুবিধা নেই। সে তাকে যতটুকু অ্যালাউ করতে বলা হয় আমি সেটাই দিলাম এখানে। তারপরে নিচে স্ট্রেসটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউটেড হয়ে দেখা যায় কমে যায়, কাজে অসুবিধা নেই। ইন্ডিভিজুয়ালি এর জন্য, কিন্তু দুটোকে পাশাপাশি রাখলে এদের মধ্যে স্ট্রেস ওভারল্যাপিং হয়ে, আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন পড়েছি, সেরকম কিছু একটা ব্যাপার ইমাজিন করো যে একটা জায়গায় যদি আমি লোড দেই কর্নারে, স্ট্রেস কনসেন্ট্রেশনে কিছু ব্যাপার আসবে, ইন্টারফেসে অথবা এখানে যদি হোল্ড করি স্ট্রেস কনসেন্ট্রেশন কিছু ব্যাপার আসবে, যে এই জায়গাটাতে আমার যতটুকু স্ট্রেস হবে এই জায়গায় এসে স্ট্রেস কনসেন্ট্রেশনের জন্য তার ভূমিকাটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা স্ট্রেস কনসেন্ট্রেশনের মতো এত কঠিনও না, আর খুব সহজ। এখানে এই ফুটিং এর জন্য এইভাবে স্ট্রেস হচ্ছে, এই ফুটিং এর জন্য এইভাবে স্ট্রেস হয়, এই স্ট্রেস যদি যোগ করি এই মাটিতে, তাহলে আমার দেখা যায় যে এই 4 কেসের চেয়ে বেশি হয়ে যেতে পারে আর কি। এত ধরে ধরে ডিজাইন করা যায় না জেনারেলি স্পিকিং, যেমন করে আমাদের ব্যালেন্স এনফোর্সমেন্ট মেনটেন করে ডিজাইন করাটা একটা ফিলসফি অফ ডিজাইন, তাই না? আমরা আলাপ করেছি ব্যালেন্স এনফোর্সমেন্টের কথা তোমাদের সেকশনে। এই উদাহরণটা আমি নিয়ে আসি প্রায় স্ট্রাকচারের, যে ওয়ান অফ দ্য ফিলসফি শুড বি যে ইউ অলওয়েজ মেনটেন দ্য স্টিল ইন সাচ এ ম্যানার যে স্টিল যেন একটু কমতি থাকে আর কি। আমি আলাপ করেছি, খুব কুইক দেখো। আমাদের মিস্ত্রিরা প্রায় বলে যে স্যার 2টা রড বেশি দিয়ে দিয়েছি, হ্যাঁ, দিয়ে কেলাচ্ছে, খুব খুশি। স্যার নিশ্চয়ই খুশি হবে, রড বেশি দিয়ে দিছি। রড বেশি দিলে বিল্ডিং ভালো হবে না, কিন্তু খারাপ হতে পারে বরং, ইন এ সেন্স। তো আমাদের কোনো একটা খুবই ক্রিটিক্যাল একটা বিম আছে, সেই বিমে আমাদের প্রচুর লোড আসতেছে, ভূমিকম্পের লোড, উইন্ড লোড, হোয়াট এভার যখন আসবে,
আমরা এমন ভাবে ডিজাইনটা করতে চাই, যেটা খুব কঠিন। আমি বলছি আমরা জিওটেকেও, পিওর জিওটেকে অথবা ফাউন্ডেশনেও এমন ভাবে করা উচিত যাতে করে এই ওভারল্যাপিংটা কম হয়। হ্যাঁ, কিন্তু সবসময় কিন্তু এত নিটিগিটি ডিটেইলে করা যায় না, বাট আমাদের গাইডলাইন গুলো যদি ওইভাবে থাকে আমাদের কাজের ক্ষেত্রে, কারণ আমাদের তো ফ্যাক্টর সেফটি একটা পর্যায়ে থাকেই, কাজে তখন সেটা আমাদেরকে প্রপার একটা ডিজাইনের দিকে নিয়ে যাবে। রোবি ব্যালেন্সড রেইনফোর্সমেন্ট, অনেক হিসাব টিসাব করে আরসিসির জন্য তুমি এই পরিমাণ রেইনফোর্সমেন্ট যদি দাও তাহলে কি হবে, ব্যালেন্সড হবে। মানে কি ব্যালেন্সড এর? রোটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল, রোটা হচ্ছে, আমি এখানে পি না, এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল, পি হচ্ছে ব্যালেন্সড। মানে কি? তোমরা একটু চিন্তা করো না, নেট থেকে দেখে ইয়ে করতে পারো। আমাকে 2 মিনিট টাইম দাও না, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট মেবি আসছে। অলরাইট, সরি ফর দ্যাট ইন দ্য ইনকনভিনিয়েন্স। আমরা রবি সম্বন্ধে কোনো গল্প পাবো তোমাদের কাছ থেকে? আচ্ছা, তাহলে আমি ঝট করে হ্যাঁ বলো, কেউ কিছু জি বলতে স্যার, চাইছো? যতটুকু স্ট্রেস আসছে আমাদের টেন্সিল স্ট্রেসের জন্য যে স্টিলটা দিব, ঠিক ততটুকু স্টিল দিব যতটুকু লাগবে। হ্যাঁ, মানে এটা ঠিক আছে, ইংলিশ থেকে অ্যান্সারটা ইয়ে আছে, কিন্তু আরেকটু যদি খোলাসা করি, ব্যালেন্স রেইনফোর্সমেন্টটা এমন একটা অ্যামাউন্ট অফ রেইনফোর্সমেন্ট, মানে পার্সেন্ট অফ স্টিল ইন টার্মস অফ কংক্রিট সেকশন আর কি। হ্যাঁ, কতটুকু কংক্রিট কতটুকু স্টিল, এই স্টিলের রেশিওটা রবি বলা হচ্ছে। তো সেটা কতটুকু হলে সবচেয়ে ভালো হয়, যে অবস্থাতে কংক্রিটও ক্রাশ করবে আবার স্টিলও এল্ড করবে, মানে কংক্রিটও তার ফেইলিওর অবস্থায় চলে যে ক্রাশ করে যাবে, আবার স্টিল করবে, ইল্ড করবে আর কি। এটা হচ্ছে ব্যালেন্স রেইনফোর্সমেন্ট। দ্যাট মিনস কংক্রিটের ক্রাশিং ফেইলিওরটা কিন্তু খুব মারাত্মক, তোমরা জানো কিনা জানি না। হঠাৎ করে ধাম জি করে স্যার। কংক্রিট ফ্র্যাকচার হয়ে বিল্ডিং কলাপস করবে, আর জি স্যার। স্টিলের ইল্ডিংটা আস্তে আস্তে হতে থাকে কিন্তু। তো এমন একটা রেইনফোর্সমেন্ট যেটা দিলে কংক্রিটও তার শেষ অবস্থায় চলে যায়, স্টিলও তার ওই ইল্ডিং এ চলে যায়। কোন পরিস্থিতিতে সেই মেকানিক্স থেকে, সেই মেকানিজম, ফিজিক্স ল অফ ইয়ে থেকে আরসিসি দিয়ে সলভ করে এসে রবি সমান সমান বিশাল একটা ইকুয়েশন পাবো আমরা। দ্যাট মিনস এই অবস্থাতে তখন সে এই জিনিসটা মেনটেন করবে, এই পার্সেন্টেজটা মেনটেন করবে। সেটা কিন্তু ওই প্রেক্ষিত থেকে আসছে, সেখানে অনেকগুলো অ্যাজাম্পশনস আছে, আমি অত ডিটেলে যাব না, বাট আমরা সেই ফিলোসফিটাকে ইউটিলাইজ করি যে এমন এক ধরনের রেইনফোর্সমেন্ট দেব যাতে করে যে রেইনফোর্সমেন্টে যখন ওখানে সে বিন্ত ফ্লেকজার যখন আসবে, সেই ফ্লেকজার স্ট্রেসটা কংক্রিটও তার অবস্থার শেষ পর্যায়ে চলে যাবে, স্টিলও তার ইল্ডিংয়ে চলে যাবে। কিন্তু এইটা দিব না, কিন্তু আমরা কিন্তু অলওয়েজ দেই 0.75 রবি, তাই না? তা কমিয়ে আনি। তার মানে কি হচ্ছে, আমি যে অবস্থাতে স্টিলও ইল্ড করে যায়, কংক্রিটও ক্রাশ করে যায়, তার থেকে কম, এটাকে বলছি রবি, তার চেয়ে কম স্টিল দিচ্ছি, কিন্তু আমি 0.75, 25% কম দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে যখন এক্সট্রিম কেস হবে তখন কংক্রিট ক্রাশ করার বহু আগে স্টিল ইল করবে। এনশিওর? আমি কি ক্লিয়ার? জি স্যার। ব্যালেন্স রেসপন্সমেন্ট হচ্ছে সেইটা যখন স্টিলও ইল করবে, কংক্রিটও ক্রাশ করবে, তাহলে আমি তার থেকে কম রাখছি 0.75 রবি। জেনারেলি কোড এসিআর যে এটা তোমরা এটা পাবা বিভিন্ন ইয়েতে, বিভিন্ন, বাট 0.75 সোফার আমার যতটুকু মনে আছে আর কি। হ্যাঁ, কেন দিচ্ছি আমরা এটা, ফিলোসফিটা কি, যে ওকে আমি তাহলে কমিয়ে দিলাম স্টিলটা। কমিয়ে দিলে কি হচ্ছে, ওই এক্সট্রিম কেসে যে কংক্রিটের ক্রাশিং হওয়ার বহু আগে, যেহেতু স্টিল কম দিচ্ছি ব্যালেন্সের চেয়ে, স্টিল হিল করা শুরু করবে। স্টিল হিল করা মানে হচ্ছে আমার মাইক্রো ফ্র্যাকচার ডেভেলপ করবে। মাইক্রো ফ্র্যাকচার তো এমনিই থাকে, সে ফ্র্যাকচার ডেভেলপ করবে বিমে, অনেক প্রচুর ক্র্যাক ট্র্যাক দেখতে পারবো বহু আগে থেকে। যখনই সে ওভারস্ট্রেস হতে যাবে, হ্যাঁ, তখনই আমরা টের পাবো যে ওই বিমটাতে প্রচুর ক্র্যাক, বিল্ডিং এ প্রচুর ক্র্যাক ডেভেলপ করে যাবে। তো আমরা জানান পাবো, আমরা ইভ্যাকুয়েট করবো, আমরা মেজার নিব, আমরা রেট্রোফিট করবো, হোয়াট এভার। কিন্তু আমি যদি দুইটা স্টিল বাড়ায় দেই রবি থেকে,
রাজমিস্ত্রির কথা শুনে, হ্যাঁ, তখন কি হবে আমার আলটিমেটলি কংক্রিট ক্রাশ করবে ধাম করে, কারণ স্টিল তো ইল্ডে যাবে না। বোঝা গেছে জিনিসটা কিছুটা? এটা খুব কমপ্লেক্স, এটা মেনটেন করা খুব কঠিন আর কি, বাট গুড ডিজাইনার্স দে ডু ইট দ্যাট ওয়ে আর কি। একটা বিল্ডিং এর মানে প্রাণ তারা তো বেসিক্যালি একটা বিল্ডিং কিভাবে টিকবে, কিভাবে ভূমিকম্পের সাথে বিহেভ করবে, কিভাবে তার সময় দিয়ে ডিজাইন করতে হবে আর কি, হ্যাঁ, প্রপার ফি নিয়ম আর কি বেসিক্যালি। তো আমরা এরকম ভাবে জিওটেকের পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রেস ডেভেলপমেন্ট ব্যাপারটা এরকম অনেক সময় হয়তো পুরোপুরি নিটিগিটি ডিটেইলে করা সম্ভব হয় না, বাট জেনারেলি যদি আমরা এটাকে ফলো করি তাহলে দ্যাট উইল ওয়ার্ক গুড বেটার আর কি। হ্যাঁ, স্ট্রেস ওভারল্যাপিং আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো আর কি। ওভারল্যাপিং হলেই ওভার স্ট্রেস হবে আর কি সয়েলে, যেটা সয়েলের জন্য ক্ষতিকর আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা আমাদের এক্সাম্পলে। তাহলে সেখানে আমরা আমরা নাম্বার অফ স্টোরি কত, 12 তলা না 12, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফুটিং এর সাইজ বি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু কত জানি বলো তো, আমি So 19%. 90, রাইট। এরকম একটা প্রেক্ষিতে থিওরিটিক্যালি আমার হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমরা স্ট্রেস ওভারল্যাপিং এর প্রেক্ষাপটে হয়তো দিতে পারবো না। এখন স্ট্রেসের ব্যাপারটাতে আবার আসি। স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা কেন হয়, সেডিমেন্ট এডিমেন্ট, এই সমস্ত গল্প আমরা লাস্ট ক্লাসে করেছি। সেই রিভিউটাতে একটু গেলে আমরা আমাদের কাজে লাগবে। আবার সিম্পলিস্টিক ওই সেই আবার সেই সেম মডেল, 100 কিপের একটা কলাম লোড এখানে এমন ভাবে অ্যাপ্লাই করছি যাতে আমার বিয়ারিং ক্যাপাসিটি যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি না হয়। 4 KSF আমরা জেনারেলি ধরি, তাহলে ফুটিং এর সাইজটা হবে আমার কত বলো, মুখে মুখে 100/4, 25, 5 ফিট বাই 5 ফিট। আমি সে গত ক্লাসে চিন্তা করছিলাম বোধহয় 10 ফিট নিচে একটা ফুটিং, তাই না? দেখো তো, তারপরে তার ডিস্ট্রিবিউশন থেকে আমরা এখান থেকে আরো 20 ফিট নিচে তার স্ট্রেসটা জানার চেষ্টা করছিলাম। এখানে স্ট্রেসটা কত, এই স্ট্রেসটা কমে আসবে, সেটা আমরা পেয়েছিলাম 0.111 KSF। আর এখানে তো আমাদের অবশ্যই আমরা হিসেব করে দিচ্ছি যেন 4 KSF থাকে। তাহলে 8% অফ স্ট্রেসটা কত দেখো তো অ্যাজ এ পার্সেন্টেজ। মানে এখানে হচ্ছে 4, So 2.7. 4 KSF নিতে পারে, তাহলে এখানেও নিতে পারবে 4 KSF মোরলেস, মোটা দাগে বলছি। কিন্তু সেখানে আসছে কত পার্সেন্ট এটার, Approximately 3%, sir. হ্যাঁ পার্সেন্ট হিসেবে দেখলে 0.111, আর নিচে হচ্ছে 4 × 100, কত পার্সেন্ট বললো, 3 না? Yes, sir. Approximately মাত্র 2.8, sir. 3%। হ্যাঁ, দ্যাট মিনস আমি আমার মাটি তার নিজের ইয়ের জন্য যেভাবে ছিল 10 ফিট নিচে ফুটিং দেওয়ার আগে, সেখানে স্ট্রেস কত ছিল দেখো তো। এই ফেনোমেনাটা এত কাজে লাগবে আমাদের নেক্সট কিছু জিনিস বোঝার জন্য সয়েলের, যেগুলো আমরা ম্যাজিক নাম্বারের মতো মুখস্থ রাখতাম 4th ইয়ারে, আমার মনে আছে তো, আমি বুয়েটে ছিলাম, রাখতে হতো আমাদের আর কি। হ্যাঁ, আনফর্চুনেটলি কি বুঝতে পারতাম না, সেই কারণে হয়তো ভালো স্টুডেন্ট ছিলাম না, দ্যাট কুড বি দ্য রিজন। তো এই 10 ফিট নিচে মাটির আমরা যখন ফুটিং দেইনি তখন প্রেশার কত, এখানে সেই প্রেশারটার একটা নাম আছে, তোমরা 341 করেছো, ওভারবার্ডেন প্রেসার, ওভারবার্ডেন প্রেসার। চমৎকার বলেছো, যেই বলেছো খুবই ভালো বলেছো, যে বাইরে থেকে যখন আমরা স্ট্রেস দেই ইনডিউস স্ট্রেসার বলি আমরা, হ্যাঁ, ডেল্টা সিগমা, ডেল্টা পি এইভাবে করে এক্সপ্রেস করি। আর আমরা সিগমা V0 একটা টার্ম ডক্টর সারার সাথে শিখেছিলাম 341-এ, মোটামুটি এটার কাছাকাছি থাকবে, সিগমা ভি তো থাকবে অ্যাটলিস্ট, হ্যাঁ, যে সিগমা মানে স্ট্রেস, ভি হচ্ছে ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেশার। এবং আমি এটাকে একটু ডিটেইলে লিখি সব সময়, এটা ইট হ্যাজ টু বি লাইক দিস, আদারওয়াইজ তুমি শিখবা না সহজে। সিগমা মানে স্ট্রেস, ভি মানে ভার্টিক্যাল, ও মানে ওভারবার্ডেন, ড্যাশ মানে হচ্ছে ইফেক্টিভ। there is a big difference between effective stress and total stress. তো সিগমা V0 বইও পাবা, এগুলা কিছু কিছু বইয়ে পাবা, সব বই পাবা না। যেই বই এটা ফলো করে আমি বলবো দুর্দান্ত, কিন্তু এটা নিয়ে আবার ভয় পাওয়ার কিছু না। এটা যদি আমি না বুঝি ভালো করে, তাহলে আমাকে মুখস্থ করতে মনে হবে যে ওরে আল্লাহ এত কঠিন একটা বিষয়, কেন এটা সিম্বলটা আনা হলো। there are reasons basically. সিগমা তো আমরা স্ট্রেস জানি, ভি ভার্টিক্যাল, ও হচ্ছে ওভারবার্ডেন। ওভারবার্ডেন মানে
ও একটু আগে বলে দিল জিনিসটা, খুব ভালো লেগেছে আমার কাছে। এগুলো ওভারবার্ডেন স্ট্রেস না, এগুলো হচ্ছে ইনডিউস স্ট্রেস, আরোপিত স্ট্রেস, সয়েলকে ডিস্টার্ব করার জন্য স্ট্রেস আর কি, বাইরে থেকে। হ্যাঁ, আরোপিত স্ট্রেস আসছে বিল্ডিং থেকে। আর এইটা হচ্ছে 10 ফিট নিচে ও যেটা বললো ওভারবার্ডেন স্ট্রেস, অ্যাজ ইজ স্ট্রেস, ইনসিটু স্ট্রেস, বিভিন্ন নাম আছে, সেলফ ওয়েট স্ট্রেস, বিভিন্ন নাম আছে। অ্যাজ ইজ মানে যেমন খুশি তেমন স্বাদের মতো, অ্যাজ ইজ স্ট্রেস, ইন সিটু স্ট্রেস, ইন সিটু মানে ইন প্লেস, ইন সিটু, সিটু কথাটা স্প্যানিশ। অ্যাজ স্ট্রেস, ওভারবার্ডেন স্ট্রেস, ওভার নিজের উপরেও যে চাপ, নিজের ওভারবার্ডেন বলি আমরা, লাইফের ওভারবার্ডেন আমার বেড়ে গেছে, জীবনের চাপ, জীবনের প্রেশার থাকে অনেক সময়, ব্যস্ততার সময় এরকম বলে ইজ ওভার স্ট্রেসড, ওভারবার্ডেন। হ্যাঁ, তো এই নিজের ওজনের জন্য যে চাপটা। আর অথবা আমরা বলছিলাম সেলফ ওয়েট স্ট্রেস, আরেকটা টার্ম, সেলফ ওয়েট, সেলফ ওয়েট থেকে যে স্ট্রেসটা আসে, সেলফ ওয়েট। শোনো, ডেফিনেশন এবং টার্মস যদি প্রপারলি আমরা বুঝি যে কোনো সাবজেক্টের, that gives us a huge window of understanding again. Definition so important, and also terms. এখনকার বাচ্চাদের বইগুলোতে দেখবা যে কত সুন্দর, আমি জানি না আমাদের দেশে এগুলো কবে হবে আর কি, ইংরেজি বইগুলোর কথা বলছি বেশি। প্রত্যেকটা চ্যাপ্টারে হোয়াট উই লার্ন, ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, টার্মস, এই যে টার্মস কথাটা বললাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট টার্মস, এই জিনিসগুলো দেওয়া থাকে। আর আমরা ছোটবেলায় যেটা করেছি, আমাদের যে স্টাইলটা ছিল, সংজ্ঞাগুলো আমরা মুখস্থ করতাম দুলে দুলে। আমার নানি ছিল, বলতেন যে বাবা পড়বি, ঝালমুড়ি খাবি, আর দুলে দুলে মুখস্থ করবি। ফাইন, কালচারালি দ্যাটস ওকে, আমার এখনো স্মৃতি, মানে অনেক স্মৃতি হয়ে আছে নানির সেই কথা। হ্যাঁ, দ্যাট মিনস শি ইজ এনকারেজিং আস টু স্টাডি আর কি। কিন্তু কিভাবে পড়তে হবে সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এখনকার ইয়েতে। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখা, মানে সবকিছুই যে ভালো হবে ওনাদের নট নেসেসারি আর কি। কালচারালি ফাইন, বাট তুমি খেয়াল করো জিনিসটা, যে মুখস্থ করার যে এটা আমাদের ছিল, সেই সেই এটা আমাদের অনেকটাই ডুবিয়েছে ছিল ইন সেন্স, সব ক্ষেত্রে, রাষ্ট্রের বিভিন্ন ইয়েতে। এনিওয়ে, তো আমরা চলে আসি আবার ইয়েতে, যে আমরা যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করব, বুঝে করার চেষ্টা করব। আমি এটাকে মুছেই দিই, কাজটা ঘিজিবিজি হয়ে যাচ্ছে আমাদের এখন। আহ, ওই মডেল থেকে আরেকটা মডেল চিন্তা করি। আমরা বলছিলাম, ওয়েল, মডেলটা একই, আরেকটা প্রেক্ষিত চিন্তা করি, যে আমরা 20 ফিট নিচে যে এখানে স্ট্রেস পাচ্ছিলাম, পার্সেন্টেজ হচ্ছে 3%, না? আমরা 500 ফিটের একটা ইয়ে চিন্তা করেছিলাম, সেখানে যে আমরা হিসাব করে ওই ক্লাসে, লাস্ট ক্লাসে দেখেছিলাম যে স্ট্রেসের পরিমাণ থাকে 0.00369 কেএসএফ। আর এখানে দিয়েছিলাম আমরা কত বলো, 4 কেএসএফ, না? সেই প্রেশারের এত পার্সেন্ট অংশ এখানে কাজ করতে থাকে ইন্টু 100, দেখো তো কত হয় পার্সেন্টেজ হিসাবে। So 0.1 0.1%, ঠিক আছে, ফাইন। কত কম। এখন দেখো ইমপ্লিকেশনটা দেখো, আমি আমি বুঝাই এখানে। আমি যখন ফুটিং দেইনি, তখন 10 ফিট লেভেলে -10 ফিটে সিগমা ভি জিরো ড্যাশ, সিগমা ভি জিরো ড্যাশ, মানে ও যে বললো ওভারবার্ডেন প্রেশার, নিজের ওজনের জন্য সয়েলের প্রেশার, সয়েলের ওজনটা আমরা ধরে নিই, খুব রিয়েলিস্টিক ওয়েটে ধরতে গেলে 120 ধরলে ভালো, বাট 100 ধরে নিই, যে গামা কত, 100 পিসিএ, পাউন্ড পার কিউবিক ফিট। আমরা একটা সময় যে কিলো নিউটন টিউটন দিয়ে করবো, অসুবিধা নেই, সবকিছু দিয়ে মিক্স আপ করে করবো আর কি। সে ধরলাম আমি এটার ওজনটা হচ্ছে 100 পাউন্ড পার কিউবিক ফিট, 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট সয়েলের ওজন হচ্ছে 100 পাউন্ড। আমার পানির ব্যাপার স্যাপার নেই, যেটা আছে সেটাই ইফেক্টিভ স্ট্রেস, সেটাই টোটাল স্ট্রেস আর কি। হ্যাঁ, ময়েশ্চার আছে কিন্তু স্যাচুরেশন নেই। হ্যাঁ, ময়েশ্চার আর স্যাচুরেশনের মধ্যে পার্থক্য আছে। ময়েশ্চার হচ্ছে তার মধ্যে পানি আছে, তার ওজনটা পার ইউনিট এরিয়াতে বাড়বে, কিন্তু স্যাচুরেশন মানে সেখানেও পানি আছে, এক্সট্রিম কেসে সমস্ত ভয়েডগুলো ফিল্ড আপ হয়ে গেছে, সেখানে ওজন তো বাড়বেই, কিন্তু সেখানে পানি আবার করবে কি, ইন্টারকানেক্টিভিটি থেকে একটা বুয়েন্সি প্রেশার দিবে, যেহেতু সে স্যাচুরেটেড। পানির ইয়েগুলো, সয়েলের পোরগুলো সাধারণত কানেক্টেড, তো পানির প্রেশার, পানির ইয়েটাও, পানিগুলো কানেক্টেড হবে এবং সে হাইড্রোস্ট্যাটিক প্রেশার জেনারেট করে সয়েলের স্ট্রেসকে একটু চেঞ্জ করে দেবে এফেক্টিভলি, নেট স্ট্রেস যেটা আর কি। এখন সেটা কত বলো তো, যদি 100 করেও ধরি,
আমাদের কে বলেছিল যে ওভারবার্ডেন স্ট্রেস, কথাটা একটু শুনি না, দেখতে চাচ্ছি তাও। somebody told that এটা হচ্ছে overburden stress। রমজান। রমজান, ঠিক আছে। রমজান, এখন তাহলে আমি ফুটিং দেওয়ার আগে আমাদের স্ট্রেসটা কত হবে ওখানে বলো তো? ওভারবার্ডেন স্ট্রেসটা কত হবে? চন্দন, ইউনিট টু হাইট ইন্টু এইচ। ঠিক আছে, 100 ইন্টু 10 ফিট ইকুয়ালস টু কেএসএফ এ যদি করি 1 কেএসএফ না? KSF। জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করো যে মাটির 10 ফিট নিচে আমার মাটি নিজে নিজে যে প্রেশারটা নিচ্ছিল সেই প্রেশারটা ছিল আমার 1 কেএসএফ। মাটিটা কেটে আমি তাকে একটু হালকা করে দিলাম, সে খুব হাফ ছাড়লো না। ও যখন আমরা ফুটিং করি মাটি একটু মজা পায়, কিন্তু তো 10 ফিট কেটে ফেললাম, তখন সে খুব আরামে ছিল। সে চিন্তা করলো, ওয়াও, আমার উপরে এই প্রেশারটা ছিল, ওভারবার্ন, এটা আর নেই, রিলিভড। কিন্তু আবার যখন ফুটিংটা দিতে থাকি, হ্যাঁ, বেলিংটা করতে থাকি, তখন সে আবার সেই দুঃখের মধ্যে পড়ে যায়। তখন তার স্ট্রেসটা আমার 4 কেএসএফ হয়ে যায় একটা পর্যায়ে, তাই না? যখন পুরো বিল্ডিংটা হয়ে যায় তখন কলামের এই লোডে 4 কেএসএফ, তাহলে সে তখন অলরেডি সে এক্সপিরিয়েন্স করছিল 1 কেএসএফ। এখন তার উপরে প্রেশার আসলো 4 কেএসএফ। খেয়াল করো ঘটনাটা, তাহলে ডেফিনেটলি সে খুব নাজুক থাকবে এখানে। জি স্যার। তাহলে at the interface of foundation soil is very vulnerable, কারণ তার অভিজ্ঞতা যেটা হচ্ছিল তার তুলনায় একটা চরম স্ট্রেস তার উপরে আসলো আর কি। এখানে কি হচ্ছে, 20 ফিট নিচে যে আমি দেখছি যে সেখানে সয়েল কতটুকু প্রেসার এক্সপেরিয়েন্স করছিল ফুটিং দেওয়ার আগে, তাহলে ওই 10 আর 20 কত, 30 না এই লেভেলে? জি স্যার। সিগমা ভি জিরো ড্যাশ কত? তাহলে ওই 100 ইন্টু, শোনো, এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি বারবারই বলছি যে আমি যেহেতু অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট নিয়েছি, তাতে করে যদি অসুবিধা হয় লেট মি নো। আমি আশা করি যে হবে না। তোমরা এটা খুব কঠিন না বিষয়গুলো আর কি, মানে অনেক জটিল জটিল সূত্রের বিষয় কিন্তু এখানে নিয়ে এসে করছি না, খুব সিম্পলিস্টিক অ্যাপ্রোচে স্ট্রেস, ফোর্স ডিভাইড বাই এরিয়া, ইউনিট ওয়েট, এইগুলো একটু দেখে নিলে কিন্তু আমার মনে হয় তোমরা উপকৃত হবে অনেক আর কি। আর তোমরা যদি ইয়ে করো, আমি লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচেই আগাতে পারবো। পরে যে এক সময় যখন এক একটা চ্যাপ্টার হবে তখন কিছুটা রিয়েলাইজেশন আসবে, এটা করলে পরে আবার রিয়েলাইজেশন আসবে, কিন্তু এটা খুব পোক্ত হবে এটা করলে আমার মনে হয়, আই বিলিভ আর কি। হ্যাঁ, তাহলে এবং অনেক জিনিস ক্লাসেও করা হয়ে যাবে আর কি। তো দরকার নেই একেবারেই ক্লাসে সবকিছু হয়ে যাবে, ওই ধরনের ইয়ে না হলেও চলবে, উই নিড টু স্টাডি, সেটা আমরা করবো। তাহলে এইখানে ওভারবার্ডেন প্রেশার এই ফুটিংটা দেওয়ার আগে খেয়াল করো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যখন এই স্ট্রেসটা ক্যালকুলেট করছি তখন এই সিনারিওটা নেই, ফুটিংটা এখানে নেই। তাহলে ওভারবার্ডেন স্ট্রেস হচ্ছে ইন্টু 30 ইকুয়ালস টু 3 কেএসএফ না, 3000 পিএসএফ হুইচ ইজ 3 কেএসএফ, মানে কিলো পাউন্ড পার স্কোয়ার ফিট, হুইচ ইজ 3000 পাউন্ড পার স্কোয়ার ফিট। সে অভিজ্ঞতা লব্ধ স্ট্রেস এখানে সে অলরেডি এক্সপিরিয়েন্স করছিল ফুটিং দেওয়ার আগে 3 কেএসএফ। ফুটিংটা এখানে দেওয়ার পর এখানে স্ট্রেস হলো আমার 4 কেএসএফ, কিন্তু এখানে কত বাড়তি স্ট্রেস আসলো? দ্যাট মিনস এটা হচ্ছে, এটাকে আমরা এখন একটা নতুন নাম দেই, T0 ড্যাশ, এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার। এখানেও এটা একটা নতুন নাম দেই, পি মানে স্মল পি, 0 ড্যাশ, হুইচ ইজ এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার ইফেক্টিভ। ড্যাশটা মানে হচ্ছে ইফেক্টিভটা আর কি, আমরা অলওয়েজ ইফেক্টিভ নিয়ে কাজ করবো। বিকজ ইফেক্টিভ স্ট্রেসের কথা আমি 203-তে তোমাদের বলেছি, আর তোমাদের সারা তো অনেক অঙ্ক করেছে ইফেক্টিভ স্ট্রেসের কথা আর কি। হ্যাঁ, 203-তে লিকুইফ্যাকশন করার সময় তোমাদের একটু মনে করতে পারো, তোমরা কখনো রিকল করো যে বুয়েন্সি প্রেশার এসে আমাদের সয়েলের স্ট্রেসকে কমিয়ে দেয়, নেট প্রেশারটা কমে যায় আমাদের। হ্যাঁ, নেট প্রেশারটা আলটিমেটলি কমে যায় যদি পানি থাকে। আমরা কোনো সময় সুযোগ হলে আবার আলাপ করবো এটা, যে এফেক্টিভ স্ট্রেসটা কেন নিতে হয়, টোটাল স্ট্রেসটা কি। P0 হচ্ছে টোটাল স্ট্রেস, P0 ড্যাশ হচ্ছে এফেক্টিভ স্ট্রেস। যখন একেবারে স্যাচুরেটেড না হবে তখন P0 সমান P0 ড্যাশ। সয়েল জেনারেলি ময়েস্ট থাকে, কিন্তু যদি স্যাচুরেটেড হয়ে যায় তখন দেখা যায় যে ইফেক্টিভ স্ট্রেসটা টোটাল স্ট্রেসের চেয়ে কমে যায়। হ্যাঁ, সেটা সুযোগ হলে আমরা আলাপ করবো যে at the rate of say degree of saturation SR, এই টার্মটা ছিল না, ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু 100% যখন হয় তখন SR হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, তখন আমাদের P0 ড্যাশ অথবা P0 existing overburden pressure is always total pressure is always
গ্রেটার দেন ইফেক্টিভ প্রেশার, ইফেক্টিভ প্রেশারটা কমে যায়, আলটিমেটলি নেট প্রেশার যেটা কাজ করে সে কমে যায়। পানি চাপ দেয় নিচে থেকে, বুয়েন্সি প্রেশার দেয়, দিয়ে তার প্লাব্যতার কারণে তার নেট স্ট্রেস যেটা যেটা কাজ করতো আগে T0 টোটাল স্ট্রেস সেটাকে কমিয়ে দেয়। টোটাল স্ট্রেসটা কাজ করে নিচের দিকে গ্র্যাভিটির জন্য, আর পানির বুয়েন্সি প্রেশারটা কাজ করে উপরের দিকে। এটাকে সিগমা V0 ড্যাশ যদি করি আমি ইকুয়ালস টু সিগমা V0 যেটা নিচের দিকে কাজ করছে মাইনাস ইউ আপওয়ার্ড প্রেশার। ইউটাই হচ্ছে আমার ওই লেভেলে পানির ডেপথ কত, গামা ডাব্লিউ ইন্টু এইচ। এই কোর্সটা আমরা পেয়ে যাবো আলটিমেটলি, যে সিগমা V0 কাজ করছে নিচের দিকে, সামেশন FY করছি, আর আপওয়ার্ড কাজ করছে আমার এটা নেট প্রেশার ইফেক্টিভলি যেটা কাজ করছে, দ্যাট ইজ সিগমা V0 ড্যাশ ইকুয়ালস টু সিগমা V0 মাইনাস গামা ডাব্লিউ এইচ। যেই ডেপথে বা যেই লোকেশন আমরা পানির ডেপথে আমরা এটা করতে পারছি আর কি। আমরা আলাপ করবো এটা পরে, আসবে বিভিন্ন সময়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যখন অনেক গভীরে যে আমি একটা সয়েলের অবস্থা চিন্তা করছি, তখন এখানে ফুটিংটা দেওয়ার পরে তার খুব অসুবিধা হওয়ার কথা না। ঠিক এখানে যদি চিন্তা করি সয়েলের, তাহলে সয়েল নিজে নিচ্ছিল 1 kSF, তার উপর প্রেশারটা আসছিল বাড়তি প্রেশার, তাই না? কত বলো তার উপরে? স্যার 4 kSF প্রেশার আসছিল। আর এখানে যেটা প্রায় 20 ফিট নিচে সয়েল নিচ্ছিল 3 kSF পেলাম না আমরা, জি স্যার। তার উপর বাড়তি প্রেশার আসলো 4 kSF না কিন্তু। হ্যাঁ, ট্রাই টু রিয়েলাইজ যে 4 kSF এখানে দিচ্ছিলাম, কিন্তু সয়েলের স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাই না? হয়ে এই স্ট্রেসটার এখানে যদি রিজিড সিস্টেম হতো, এটা একদম একটা কংক্রিটের চাঙ্ক হতো, তাহলে এইখানে আমি যে ফোর্সটা দিলাম এই ফোর্সটা এখানেই ট্রান্সফার করতো, নয় কি? জি স্যার। কিন্তু ফোর্সটা থেকে ছড়িয়ে যাচ্ছে ওই যে সেডিমেন্টের যেই এই পাশে সেডিমেন্ট বুঝবেই না যে এখানে স্ট্রেস আছে আর কি, বিকজ এরা কানেক্টেড না ওইভাবে বন্ডিং এ। আমরা এটা গল্প করেছি লাস্ট ক্লাসে। কিন্তু রিজিড সিস্টেম হলে কি হতো, রিজিডি হলে একটা কলামের মতো হলে এখানে যে ফোর্স দিলাম সেটা ডিভাইড বাই এরিয়া মানে এখানে স্ট্রেস, আবার সেই ফোর্স ডিভাইড বাই এরিয়া মানে এখানকার স্ট্রেস। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। Alright. তাহলে এখানে এসে আমরা দেখছি যে এর ইমপ্লিকেশনটা অত বেশি না। এখানে সে অলরেডি এক্সপেরিয়েন্স করছিল, সে নিজেই তার নিজের ওজনের জন্য যে চাপ, সেই চাপটা হচ্ছে 3 kSF, বাড়তি যে চাপটা তার আসতেছে সেটা আমরা পেয়েছিলাম 0.111 kSF, না? জি স্যার। এখানে 100% চাপ আসছিল, যে চাপটা আমরা দিচ্ছিলাম বাইরে থেকে ফুটিং থেকে, সেটা 100% এখানে কাজ করছে, আর এখানে তার মাত্র 3% কাজ করছে, না কি? ওকে, খুব মজার একটা সিদ্ধান্ত পাবো এখান থেকে আমরা। হ্যাঁ, দুটো সিদ্ধান্ত পাবো। একটা হচ্ছে স্ট্রেস ওভারল্যাপিং আমরা অলরেডি পেয়ে গেছি, যে এই ডিস্ট্রিবিউশনের স্ট্রেসটা হচ্ছে, আমি যদি ফুটিংটাকে খুব কাছে রাখি অ্যাজ পার থিওরি ফাইন, আমি ডিজাইন ঠিক মতোই করেছি, ওভারল্যাপ করেনি, কিন্তু স্ট্রেস ওভারল্যাপিং হচ্ছে, ফুটিং এর জিওমেট্রিক ওভারল্যাপ হচ্ছে না। হ্যাঁ, যে এটা 20 ফিট দূরে দূরে স্প্যানে কলাম আছে, আমি ফুটিং গুলো 11 ফিট করতে পারবো না, ওভারল্যাপ করে দেবে, জিওমেট্রিক ওভারল্যাপিং। না, সেটা করলাম না। আমি আরেকটা কেস পেলাম, 12 তলা বিল্ডিং, যেখানে আমরা 9.5 দিলে সুন্দর, এটা তো মেনটেন হয়, সেটাও করা যাবে না, বিকজ তার মধ্যে কি হচ্ছে, একটা হচ্ছে জিওমেট্রিক ওভারল্যাপিং আর একটা হচ্ছে স্ট্রেস ওভারল্যাপিং। তার মধ্যে খুব কাছাকাছি যে আমার এই ডিস্ট্রিবিউশন এখানে এই সয়েল গুলো খুবই নাজুক অবস্থায় থাকবে। তাহলে এটাও আমাদের রেস্ট্রিক্ট করছে। কি পরিমাণ রেস্ট্রিকশন সেটার অঙ্ক করে করে ওই যে বললাম যে রবির মতো এত ডিটেইলে এখন দেখানো সম্ভব না আমাদের, বাট এক্সপিরিয়েন্স হবে আস্তে আস্তে, আমরা চেষ্টা করবো ওই ধরনের কেসগুলোকে অ্যাভয়েড করতে। বাট রুল অফ থাম্ব হিসাবে আমরা ইউজ করবো যে অ্যাবাউট, আমি বলছি ওই কথাটাতে আসবো আমি একটু পরে। দুটো জিনিসের বিষয়ে, একটা হচ্ছে স্ট্রেস ওভারল্যাপিং, সেটা প্রেক্ষিতে বলার জন্যই তো এত কিছু। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা যখন মাটি দেখবো, এক্সপ্লোর করব, তখন কতটুকু এক্সপ্লোর করব। আমরা কি একেবারে ফুটিং এর নিচে অনেক দূর পর্যন্ত এক্সপ্লোর করব? তোমরা এখান থেকে বুঝতে পারবা যে আমার কতটুকু মাটি জানা দরকার। এখানে অবশ্যই এক্সপ্লোর করব, যেখানে আমরা ফাউন্ডেশনে রাখতে চাবো সেই জায়গার মাটি কি আছে আমাদের জন্য সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট, কারণ সে যেই প্রেশার অভিজ্ঞতা লব্ধ যে প্রেশারটা সে নিচ্ছিল,
তার তুলনায় অনেক বড় একটা প্রেশার তার উপর আসছে। কিন্তু অনেক নিচে যখন যাব তখন সে অলরেডি নিজে কিন্তু অভিজ্ঞতালব্ধ স্ট্রেস প্রেশার কিন্তু অনেক বেশি। তোমাকে যদি প্রতিদিন বলা হয় 5 মিনিট করে দৌড়াও, তুমি দৌড়াইলা 5 মিনিট, না প্র্যাকটিস করলা, হ্যাঁ সোহেলের সাথে এটা মিল আছে আর কি। 5 মিনিট করে দৌড়ালা এভরিডে, 1 বছর দৌড়ালা। এরপরে তোমাকে একটা কম্পিটিশনে নিয়ে বললো 2 মিনিট দৌড়াবা তুমি, একটা কম্পিটিশন হবে 100 জনের সাথে তোমার, তখন তো তোমার জন্য ইজি হবে, পানি ভাত হবে 2 মিনিট দৌড়াতে দিলে। কিন্তু যদি হঠাৎ করে বলা হয় তুমি এখন 5 ঘন্টা দৌড়াবে একটা কম্পিটিশনে, তাহলে তোমার জিব্বা জিব্বা বাইরে যাবে না, তুমি তো রাস্তার মধ্যে পড়ে যাবে আর কি। তো তুমি যেটাতে প্র্যাকটিস করছো সেটাতে কমফোর্টেবল। সয়েলেরও ঠিক একইভাবে একই ধরনের দিয়ে যেই ওজনটা সে এক্সপেরিয়েন্স করে, সেই ওজনের চেয়ে কম ওজন বা সেই ওজনের সমান ওজন তার উপরে যদি আসে, সে খুব বেশি নাজুক হয় না। কিন্তু সেই ওজনের চেয়ে যদি অনেক বেশি ওজন তার উপর চলে আসে, সে খুব নাজুক হয়। হ্যাঁ, বাই প্র্যাকটিস আমরাও তাই হয়ে গেছি। ওই যে বললাম যে 5 মিনিট করে দৌড়ানোর অভ্যাস করলাম, এখন আমাকে একদিন বলা হলো তুমি 2 মিনিট দৌড়াও, আমার জন্য সেদিনটা হবে ইজি ডে। কিন্তু যখন বলা হবে আমাকে যে 5 ঘন্টা দৌড়াও, দ্যাটস নট গোইং টু, আই ক্যানট সাস্টেইন এনিথিং। সো আমরা বলি যে অভ্যাস মানুষের দাস, না মানুষ অভ্যাসের দাস, এরকম একটা কথা আছে আর কি। হ্যাঁ, এইভাবে আমাদের সয়েল ম্যাটেরিয়ালও এক্সপিরিয়েন্স করে যেই স্ট্রেসটা, সেই স্ট্রেসটাতে সে কমফোর্টেবল। এর চেয়ে বেশি স্ট্রেস আসলে সে নাজুক হয়ে যায় অনেক, এর চেয়ে কম আসলে তো অবশ্যই কমফোর্টেবল থাকবে, তার জন্য খুব বেশি ডিস্টারবেন্স হয় না, হ্যাঁ ফিল করে না, জাস্ট লাইক হিউম্যান নেচার। তো এখন জি স্যার। আমরা তাহলে এই 20 ফিট নিচে যে অ্যানালাইজ করে দেখছি যে সেখানে কিন্তু তার খুব বেশি অবস্থা খারাপ হবে না। আচ্ছা, এখন আমরা যদি 500 ফিট নিচে যাই, 500 ফিট আমরা দেখেছিলাম কোথা থেকে বলতো, আমরা জেড একটা কনসেপ্ট নিয়েছিলাম যে ফাউন্ডেশনের বটম থেকে আর কি। হ্যাঁ, তার মানে 510 ফিট গেছি টোটাল আর কি, তাই তো? আমাদের 10 ফিট কিন্তু নিচে ফুটিংটা আছে আর কি। আমরা স্ট্রেসটা শুরু করেছি ওকে ফুটিং এর বটম থেকে। আমাদের টাইম বাইন্ডিংস হলে বলো কিন্তু তোমরা, ও সময় আছে, অসুবিধা নেই। তখন আমরা পেয়েছিলাম লাস্ট ক্লাসের ইয়েতে যে তখন সে এক্সপিরিয়েন্স করছিল কত বলতো, 500, এখানে আমি একটু না ভুল করিনি, এখানে 30 ফিটই নিয়েছি। 500 যোগ 10, 510 হবে না? জি স্যার, 510 ফিট ইন্টু 100 কত হবে? 51,000 না? দেখো 51,000, তাহলে 51 Yes, sir. সে অভিজ্ঞতা লব্ধ, তার স্ট্রেস হচ্ছে 51 কেএসএফ। এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে, আর্চিং এফেক্ট হয়, স্ট্রেস অত থাকে না, বাট স্টিল আমি বোঝানোর জন্য বলছি আর কি। 500 ফিট বোরিং করিও না আমরা, 500 ফিট আমরা সয়েলকে জানতে চাইও না। কেন জানতে চাই না? জানার দরকার নেই। দেখো কি জন্য 500 ফিট নিচে যে এই ক্ষেত্রে, এই ফুটিংটার ক্ষেত্রে, মেবি পদ্মা ব্রিজের ক্ষেত্রে জানতে হতে পারে 300 ফিট পর্যন্ত, 250 ফিট পর্যন্ত, কনসেন্ট্রেটেড হেভিলি লোড, সয়েল খুব খারাপ, হ্যাঁ স্কাউরিং হবে, প্রচুর পরিমাণে মাটি উপর থেকে সরে যাবে, বাকি থাকবে কতটুকু? ওকে, অ্যাটলিস্ট 300-400 ফিট পর্যন্ত আমাদের যেতে হয়েছে, ভেরি এক্সেপশনাল। বাট একটা বিল্ডিং, এটা ফুটিং যখন আমরা করবো, স্ট্রেস তো যাবে অনেক দূর, 500 কেন, 500 মাইল পর্যন্ত যাবে, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাবে, যাবে না থিওরিটিক্যালি এইভাবে যদি আমি ডিস্ট্রিবিউট করতে থাকি? জি স্যার। কিন্তু সেটা কি আমাদেরকে ইমপ্লাই করে, মানে আমাদের কি দরকার আছে সেই জায়গাটায় সয়েলের কতটা ক্ষতি হচ্ছে জানার? সেই গল্পটাই বলার চেষ্টা করছি কিন্তু আমি। আমার ধারণা তোমরা জিনিসটার ইমপ্লিকেশনটা বুঝতে পারছো কিছুটা, অনেকেই পুরোটা বুঝছো, আমি এক্সপেক্ট করি যে সবাই ধারণাটা পাচ্ছ আর কি, যে ওকে হ্যাঁ তাহলে আমাদের আদৌ এই জায়গায় আমাদের যে সাবসারফেস এক্সপ্লোরেশন এবং আমাদের এক্সপ্লোরেশন এক্সটেন্টও ভিন্ন, আমরা সেটাও হয়তো ফান্ডামেন্টালি জেনেছি যে একজন সয়েল সায়েন্টিস্ট কি এক্সপ্লোর করবে, একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার কি এক্সপ্লোর করবে, আমরা কি এক্সপ্লোর করবো। আমরা ইনস্টেবিলিটি এক্সপ্লোর করতে গিয়ে সেটার আবার এক্সটেন্ট কতটুকু, আমি কি ওই যে বললাম যে আমি 500 ফিট নিচেও কি আছে, সয়েল কেমন বিহেভ করবে সেটা জানার চেষ্টা করব, নাকি 20 ফিট পর্যন্ত জানার চেষ্টা করব? ইটস এ বিগ চ্যালেঞ্জ। বাট চ্যালেঞ্জ থেকে আমরা একদম মোটা দাগে কেটে ফেলবো যে না এত দূর যাওয়া লাগবেই না, তাহলে এটা কি 20 ফিট পর্যন্ত যাবো না 10 ফিট, দ্যাট ইজ এ জাজমেন্ট। আমরা আস্তে আস্তে আসবো সেখানে, মানে আমরা কাছাকাছি পর্যন্ত একটা জোন পর্যন্ত দেখবো, যেই জোনটাতে স্ট্রেস ইনফ্লুয়েন্সটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে সয়েলকে। হ্যাঁ, যে 3% স্ট্রেস আমরা এখানে যে স্ট্রেস দিয়েছি, তার 3% স্ট্রেসটা এখানে কাজ করছে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত। সে অলরেডি ছিল 3 কেএসএফ, হ্যাঁ, তার মধ্যে এখন বাড়তি প্রেশার আসছে মাত্র 0.11। এখন এইটার রেসপেক্টে এইটা অনেক কম না?
জি স্যার অনেক কম। এইটার রেসপেক্টে জি, এইটা স্যার। এইটা কত 400% না? জি স্যার যে 1 কেএসএফ সে নিচ্ছিল, মাটিটা কেটে মাটিটা কেটে ওখানে ফুটিংটা মাটিটা কেটে আমি এক্সকেভেট করে সরিয়ে নিয়ে 1 কেএসএফ সরিয়ে নিয়ে আমি সেখানে 4 কেএসএফ দিলাম। তাহলে এখানে আমি 400% বাড়তি স্ট্রেস দিয়ে দিচ্ছি। আর এখানে এখানে কি হচ্ছে যে মাটি যেটা নিচ্ছিল তার তুলনায় ওইখানে ফুটিং দেওয়ার জন্য বাড়তি স্ট্রেসটা আসলো, এর পার্সেন্টেজ হিসেবে অনেক কম না এটা? জি স্যার অ্যারাউন্ড জি, স্যার। 4%। হ্যাঁ, এখানে 4% এটা এর রেসপেক্টে, আর এটা হচ্ছে ওর রেসপেক্টে হচ্ছে 3% এখান থেকে এই বেসলাইন থেকে। তাহলে সে ইজিলি ক্যান ক্যারি আর কি। হ্যাঁ, এবং এরপরে এখানে দেখি আমরা, এখানে আমাদের মনে আছে 0.00369 কেএসএফ স্ট্রেস কাজ করছিল বাড়তি, এখান থেকে দেওয়ার জন্য বাড়তি এখানে আসলো এত কেএসএফ। আর এখানে সে অলরেডি অভিজ্ঞতা লব্ধ স্ট্রেস নিচ্ছিল 51, এই রেসপেক্টে দেখি কত হয়, ডিভাইড বাই 51 ইন্টু 100। দেখো অঙ্ক আছে অন্যান্য সাবজেক্টের মতো আমাদের, কিন্তু স্যার সে অঙ্কগুলোর মধ্যে একটু জটিলতাটা একটু বেশি আর কি। হ্যাঁ বলো। 0.0072। 0.007%। তাহলে ওই যে আমরা একটা বিম ডিজাইন যদি করি একটা হাতির জন্য, তাহলে সেই বিমের উপর দিয়ে যদি পিঁপড়া যায় সেইটা আর অ্যানালাইসিস করতে হয় না আমাদের। হ্যাঁ, সো বেসিক্যালি সে অলরেডি অনেক স্ট্রেস মানে নিচ্ছে, সেই তুলনায় তার উপর যে স্ট্রেসটা আসবে এটা তার জন্য কিছুই না, আসলে ম্যাটার করে না সিগনিফিকেন্টলি। হ্যাঁ, তো আমরা কতটুকু পর্যন্ত যাবো, দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ আর কি। 5% স্ট্রেস, 3% স্ট্রেস, বিভিন্ন কনসেপ্ট আছে। এইখানে আমরা যেই স্ট্রেস দেই সেই রেসপেক্ট এখন বলছে বারবার আমি কত নিচে কত স্ট্রেস না ইয়ে করে আমরা সারফেসে যেই স্ট্রেসটা দেই তার সেই স্ট্রেসটা ডাই আউট করতে থাকে না, কমতে থাকে। আমরা এখানে দেখলাম এখানে 3% কাজ করছিল, আর এই 7% কিন্তু আমরা দেখছি এর রেসপেক্টে। এখন আমরা আসতেছি যেই ডিস্টারবেন্স স্ট্রেসটা আমরা দেব ফাউন্ডেশন থেকে, সেই স্ট্রেসের কত পার্সেন্ট পর্যন্ত আমরা এক্সপ্লোর করব। একটা প্রজেক্ট শুরু হওয়ার আগে এই স্ট্রেস ক্যালকুলেট করা এত ডিটেইলে কাইন্ড অফ অসম্ভব, বাট রুল অফ থাম হিসাবে আমরা কিছু কিছু জিনিস এখন ডেভেলপ করা শুরু করবো আর কি। সেই জন্য আমাদের হয় কি প্রজেক্টের এক্সপ্লোরেশনে যাওয়ার আগে আমাদের জানতে হয় প্রজেক্টটা কি। প্রজেক্টটা কি পদ্মা ব্রিজ, প্রজেক্টটা কি 5 তলা বিল্ডিং, প্রজেক্টটা কি 2 তলা বিল্ডিং, প্রজেক্টটা কি 20 তলা বিল্ডিং, ভেরি ইম্পর্টেন্ট। সেইটাকে মাথায় রেখে আমরা একটা অ্যান্টিসিপেটেড এস্টিমেট করব। দেখো খেয়াল করে, এস্টিমেট ক্যালকুলেশন না। এস্টিমেশন মানে হচ্ছে এক ধরনের ক্যালকুলেশন যেটা আমার রিয়েলিটির কাছাকাছি নেবে, একদম এক্সাক্ট হবে না। তো আমরা এস্টিমেট করবো। দেখো আমাদের কোর্সের নাম কিন্তু এস্টিমেটিং, করো না তোমরা? এখন কেউ জি, যদি স্যার। এস্টিমেট জি, করে স্যার। দেখে যে একটা বিল্ডিং এর খরচ পড়বে 2 কোটি টাকা, এটা কি এক্স্যাক্টলি 2 কোটি টাকা? না স্যার, কম লাগতে পারে, বেশি লাগতে হ্যাঁ, পারে। সেজন্য আমরা বলি এস্টিমেটিং। হ্যাঁ, সেজন্য আমরা এস্টিমেশন বলি। হ্যাঁ, তো সেই কারণে ক্যালকুলেশন, এস্টিমেশন, ডিটারমিনেশন একটু পার্থক্য আছে এদের মধ্যে। অলরাইট, তো আমার ধারণা আমরা সবকিছু কম বেশি এস্টিমেটই করি। হ্যাঁ, আমরা যতই মানে মানে ডিজাইন আসলে এস্টিমেশন ছাড়া হয় না। সায়েন্সে হয় হয়তো ক্যালকুলেশন, যে 2 আর 2 কত হয়, 4 হয়, এক্স্যাক্টলি ওরকমই হয় আর কি। আমাদের ইঞ্জিনিয়ারিং এ এটা করা সম্ভব হয় না। 2 আর 2 অনেক সময় আমাদের 5 ধরে নিতে হয়, 3 ধরে নিতে হয়, এরকম এরকম কিছু সিম্পলিফিকেশন করতে হয় বেসড অন সো মেনি রিয়েলিস্টিক কমপ্লেক্সিটি আর কি। হ্যাঁ, তাহলে এই একটা আইডিয়া আমরা এখান থেকে ডেভেলপ করলাম। দুটো জিনিস একটা পেলাম, যে একটা হচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত হয়তো এক্সপ্লোর করা লাগবে না, আমাদের ইনসিগনিফিকেন্সটা কমে যাবে, ফাইন, আমরা এটা আবারও আলাপ করবো, অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে যে যখন আমরা ফুটিং ডিজাইন করবো ফাউন্ডেশন সিস্টেমে, তখন তার একটা লিমিটেশনস আছে, খুব কাছাকাছি ফুটিং হয়ে গেলে স্ট্রেস ওভারল্যাপিং করে, সেটার একটা আমরা আইডিয়া নেই। এরকম যে কোনো একটা প্লটে যদি আমরা এরকম ফাউন্ডেশন ডিজাইন করতে যাই, দেখা যায় যে এরিয়া অফ ফাউন্ডেশন ডিভাইডেড বাই এরিয়া অফ ল্যান্ড, এই রেশিওটা যদি অ্যাপ্রক্সিমেটলি 70-80% হয়ে যায়, এটাকে পার্সেন্টেজ করে যদি পার্সেন্টেজ 70-80, তখন আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে আর কি। মানে জমির যতটুকু জায়গা তার তুলনায় ফুটিং গুলো যে করবো, সেই ফুটিং এর জায়গাটা যদি 70-80% কাভার করে ফেলে, তাহলে স্ট্রেস ওভারল্যাপিং হওয়া শুরু করে। 100% কাভার করলে তো পুরোপুরি স্ট্রেস ওভারল্যাপ করবে। তোমরা কি এই এখানে কমিউনিকেশনটা বুঝতে পারছো আমি যেটা বলছি?
জি স্যার। জি স্যার। যে যখন মানে আমরা এইভাবে ডিজাইন করব, আমরা চেষ্টা করব অন দ্য অর্ডার অফ 60%, 50%, 65%, 70% প্রয়োজন হলে ওই পর্যায়ে থাকবো আর কি। যখনই তার চেয়ে বাড়তি জায়গা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যে ফাউন্ডেশন স্ট্রেস ওভারল্যাপিং যাতে কম হয়। মানে আমার একটা জমির পরিমাণ যতটুকু আমি কংক্রিট কলাম দিয়ে ভরে ফেলবো যখন 70-80%, তখন তার মধ্যে ওই স্ট্রেস ওভারল্যাপিং জিনিসটা, এটা একটা রুল অফ থাম আর কি, হ্যাঁ, চলে আসবে ওইভাবে, চলে আসবে। তখন আমরা অ্যাভয়েড করে একে ম্যাট করার চেষ্টা করি, তাহলে আরেকটা ফাউন্ডেশন পাই। হ্যাঁ, বিভিন্ন কারণে ফুটিং কে আমরা কম্বাইন করি, এগুলো আমরা পাবো বিভিন্ন চ্যাপ্টারে, আমরা সামনে পাবো, যেহেতু পুরো জিওটেকটা আমার সাথে হবে, করবো তোমরা। তারপরে সেটা যদি স্যাটিসফাই না করে, এই জন্যই আমি আর এই মডেলগুলো নিয়ে আলাপ করেছি বেশি। আমাদের সেমি সেশনাল মতো এই জিনিসটা খুব কাজে লাগবে একটা ইয়েতে। তখন আমরা চলে যাব ম্যাজিক স্টিকে, যেটাকে বলছি আমরা পাইল, যেটা কাইন্ড অফ বলা যায় এখনকার নলেজে কাইন্ড অফ আনলিমিটেড একটা স্কোপ আমাদের সামনে খুলে দেয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা এখন হয়তো আমাদের চ্যাপ্টার ইয়েতে একটু ঢুকবো, তাহলে দুটো জিনিসকে আমরা অ্যাড্রেস করলাম ইয়েতে। চ্যাপ্টার এটা তো ওপেন করিনি আমি আজকে। However, the purpose of subsurface exploration can be summarized as সেখানে এখনো আছে আমরা to select the type and depth of foundation for a given structure. আমরা এখানে কিন্তু এখন আছি ডেপথ অফ ফাউন্ডেশন। আমরা কিছুটা বুঝতে পারছি যে স্ট্রেসের কোন একটা ব্যাপার, কত নিচে রাখবো, কত নিচে গেলে ভালো হবে, এই ডিটেলগুলো আমরা অ্যাকচুয়ালি সামনে বিভিন্ন চ্যাপ্টারে পেতে থাকবো। এটার পরে আমি আর খুব বেশি যাব না, বাট আরেকটা পয়েন্ট একটু আলাপ করে নিই আজকের ক্লাসে, যে টাইপ অ্যান্ড ডেপথ অফ দ্য ফাউন্ডেশন। What is the type of the foundation? সেটাকে আমরা একটু এখন জাস্ট সামারি করে নিব। আমরা এটা যদি শেষ করতে পারি ফাইন, না হলে নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব। আমরা মোটা দাগে ফাউন্ডেশনকে বলবো শ্যালো ফাউন্ডেশন, তুমি বলতে পারো এটা একটা সিস্টেম, shallow foundation system, the deep foundation system. শর্ট করলাম সিস্টেম। তোমাদের ধারণা আছে শ্যালো ফাউন্ডেশন কি, ডিপ ফাউন্ডেশন কি? ওখান থেকে তখন আমাদের এটা জানতে হবে, জানলে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনো একটা সিস্টেম, এটা কি শ্যালো ফাউন্ডেশন সিস্টেম করে আমরা জেনারেট করবো নাকি ডিপ ফাউন্ডেশন সিস্টেম করে জেনারেট করবো। কথা থেকেই পরিচয়টা কিছুটা পাওয়া যায় যে শ্যালো ফাউন্ডেশন বলতে যেন মনে হয় যে অল্প গভীরতা, শ্যালো ডেপথ আর কি, তাই না? মানে তো এটা এমন একটা সিস্টেম যেখানে ফাউন্ডেশন তার সাপ্লাই, সাবসারফেস থেকে যে সাপ্লাই লাগে, রেজিস্ট্যান্সটা সে জেনারেট করে কনভেনশনালি একটা নিয়ার সারফেস থেকে আর কি, শ্যালো ফাউন্ডেশন সিস্টেম। আর ডিপ ফাউন্ডেশন সিস্টেম সে পাইল, যেটার ক্ষেত্রে সে ক্যাপাসিটিটা জেনারেট করে নিয়ার সারফেস থেকে না, সে জেনারেট করে ডিপার জোন থেকে। নিয়ার সারফেস থেকে তো নেয়, সেটা যথেষ্ট হয় না, ডিপার জোন থেকে সে আসলে সেটা জেনারেট করে। এখন শ্যালো আর ডিপের মধ্যে আসলে আমাদের বেশ কিছু কনফিউশন থাকে, থিওরিটিক্যালি আমি বলছি, এটা থিওরিতে আছে আমাদের, সেটাকেই ফলো করি আমরা। যে যখন একটা ফাউন্ডেশন সিস্টেমের ডিএফ বাই বি রেশিও ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1 হয়, আমরা তাকে শ্যালো ফাউন্ডেশন সিস্টেম বলি। আমি এইটুকু বলে আজকে ছেড়ে দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আগাবো, এবং আমরা কোন ধরনের ফাউন্ডেশন চুজ করবো আমাদের অন্যান্য চ্যাপ্টারে পাবো আর কি আস্তে আস্তে। পাইলের ক্ষেত্রে আমরা এটাকে পারফেক্টলি বলতে পারি ডিপ ফাউন্ডেশন। আমরা নেক্সট ক্লাসে এটার এক্সাম্পলটা দিয়ে দেখবো আর কি। হ্যাঁ, ডিএফ বাই বি ইজ মোর দ্যান 4, এই অবস্থাটাকে আমরা বলি ডিপ ফাউন্ডেশন সিস্টেম। ডিএফ আমরা বুঝতে পারছি ডেপথ অফ ফাউন্ডেশন, বি হচ্ছে ফাউন্ডেশনের দুটো ডাইমেনশন চিন্তা করি আমরা, যে ব্রেডথ আর একটা হচ্ছে লেন্থ, আর যদি গোল হয় তাহলে আমরা বলি ডায়ামিটার, তাই না? যেটা গোল তার লেন্থও যা, ব্রেডথও তাই, ডায়ামিটার তো এটাই। এটা দিয়ে এক্সপ্রেস করি সাধারণত ফর্মে। তোমরা 341 এ বি টার্মটা পেয়েছো, মনে আছে তোমাদের?
হ্যালো, আমরা কি আছি কানেক্টেড? জি স্যার আছি আমরা। জি স্যার, আছি স্যার। ব্রেডথ অফ ফাউন্ডেশন সব সময় দেখবে যে বি দিয়ে এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, যে জি, স্যার। ফাউন্ডেশনের ক্রাইটেরিয়া এত বি কেন বি, সে একটা কোশ্চেন রাখলাম তোমাদের কাছে। আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে অলওয়েজ বি দিয়ে কেন করি, এল দিয়ে কেন করি না, হ্যাঁ আমরা আসবো আস্তে আস্তে। এখান থেকে আমাদের অনেক নলেজ গ্যাদার হবে। আরেকটা হচ্ছে এই ক্রাইটেরিয়াটাকে আমরা একটু একদম দেখে নিব আর কি, এক্সাম্পল ইয়েতে, তাই না? ঠিক আছে, আমরা একটু মানে আমি এতটা রেগুলার হতে পারিনি, বাট আমার একটা চেষ্টা থাকছে যে আমরা কি এই থার্সডেতে আমাদের ক্লাসটা মেকআপ নিয়ে নিতে পারবো, নাকি নেক্সট উইকে যাবো বলো না? আমি রোববারে যেটা ক্যান্সেল করলাম আর কি, হ্যাঁ। থার্সডেতে কখন যাচ্ছেন স্যার? তাহলে তোমাদের ক্লাসের স্কেডিউল কেমন, মানে প্রেসার কেমন? সো থার্সডে একটা ক্লাস, সেরকম একটা ক্লাস থিসিস সেশন। ক্লাস আর একটা এখন একটা সুবিধা হয় না, সন্ধ্যার দিকে অনেক সময় ক্লাস নেওয়া যায়, হ্যাঁ। তাহলে আমি এই থার্সডেতে বা নেক্সট থার্সডেতে এই আমাদের সানডে ক্লাসটাকে নিয়ে নেবো, ইয়ে করে ভালো হবে। আমি দু একটা মেকআপ বা এক্সট্রা ক্লাসও নেবো, আমি যেহেতু অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করছি আর কি, হ্যাঁ। আই বিলিভ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। স্যার থার্সডেতে সবগুলো নিলে ভালো হয় স্যার, নেক্সট প্রতি উইকে যদি আমরা নেই থার্সডেতে শুধু। মানে যে কোনো সময় যদি থার্সডেতে নেই, না ঠিক আছে। স্যার সকালেও সমস্যা নেই স্যার, সকালেও নিতে পারেন। না, আমার ক্লাস আছে অন্য ইয়েতে, আমি একটু সন্ধ্যার দিকে নেওয়ার চেষ্টা করবো, তাতে করে যদি অসুবিধা না হয়। যেমন ধরো আগে যেটা হতো থার্সডেতে সন্ধ্যাবেলাটা আমাদের খুব প্রিয় ছিল, তোমাদের আই বিলিভ, যে পরের 2 দিন বন্ধ, মানে বিকেলটাই লাগতো একটু আনন্দের, তাই না? মানে অন্যরকম একটু আনন্দ লাগতো, বেড়াতে যাই না যাই বা আড্ডাবাজিতে যাই না যাই, হোয়াট এভার। কালকে যে সকালে ক্লাস নেই বা কালকে যে একটা নতুন দিনের খুব স্ট্রেসফুল সিচুয়েশন শুরু হচ্ছে না, এটাই স্টুডেন্টদের জন্য একটা বড় ইয়ে ছিল। আমি জানি না, আমার উইকেন্ড গুলোতে তাই মনে হয়। ওভারঅল আমাদের লাইফটা তো তোমাদের সাথে আমাদের বিশাল ডিফারেন্স না? আমাদের সবাই আমরা ওই যে স্ট্রেসকে ভয় পাই, সবাই আমরা স্ট্রেস উইথড্রলকে আমরা ওয়েলকাম করি আর কি। তো ইউজুয়ালি ওই জন্য বলছিলাম যে যদি তোমরা অ্যালাউ করো তাহলে থার্সডে ইভিনিং গুলো আমরা হয়তো ইয়ে করতে পারি, প্রত্যেক ইভিনিং এ না, ফর শিওর, হ্যাঁ ঠিক আছে, অলরাইট, করা যাবে না? জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে জি, আমি স্যার। আজকে এখানে ক্লোজ করে দিই। তো দেখো আমরা কিন্তু আর একটা পয়েন্টেও যেতে পারিনি, বাট আমরা হর করে চলে যাবো এরপর একটা সময় যে ইনশাল্লাহ, হ্যাঁ। বাট ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি হোক, আমি চাচ্ছি একটু এক্সাম্পলারি ইয়েতে একটু সেমি সেশনের মতো করে আগিয়ে নিতে কোর্সটাকে, যেটা আমি সুযোগ পেয়েছি পুরো। এটা আমি অনেক আগে যখন করাতাম কোর্স, তখন কিন্তু এই অ্যাপ্রোচটা ছিল না আমার, যখন আমি পুরো 441 করাতাম আর কি, অনেক আগে নিতাম আমি। তারপরে হেল্প করার জন্য আমার নিতে হচ্ছিল, গত সেমিস্টারে আমি নিয়েছিলাম বোধহয়, ওই যে গত সেমিস্টার আগে যে রুয়েল টিচার হলো, তোমরা হয়তো পাওয়া খবর, 30 স্টুডেন্ট ছিল আমার রুয়েলদের সময়, তখন নিয়েছিলাম। তোমাদের নিচ্ছি, বহু আগে নিতাম আমি সবগুলো জিও কোর্সে নিতাম আগে। এখন আমার শ্রদ্ধাভাজন প্রফেসর শফিউল্লাহ, উনি আমাদের টিচার ছিলেন, জিওটেকের কোর্স নিয়েছিলেন, আমার মনে আছে আমাদের ইয়েতে, উনি বুয়েটের ভিসিএ ছিলেন একশো, উনি তোমাদের জিওটেকের আমার ধারণা উনি এখন 341 নিচ্ছেন আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, তোমার ভালো থাকো, হ্যাঁ, সাবধানে থাকো, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। গ্রে বন্ধুরা, ভালো আছেন? আকাশ, হ্যাঁ বলতে বসে তো সব চলে গেল স্যার। আচ্ছা, তুই তাহলে এখন মেল কর স্যারকে, মেল আমি করে mail করে দিচ্ছি। সেকশন প্লাস নাম্বার দিস, ফোন নাম্বার, আচ্ছা সুইন ঠিক আছে, মেল করে দিস, তাহলেই হবে। হুম। যে স্যার আমি ক্লাস করতে পারি নাই, একটু সমস্যা ছিল, এই বলতেও পারি নাই, মেল করে দিস।